যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি। কই যাইবেন? রিকশাওয়ালাকে দেখে বেশ সুবিধার ঠেকল না। কেমন রক্ত লাল চোখ, তার উপর হরর মুভির চৌকিদারদের মতো এক্সপ্রেশন দিচ্ছে। আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম, কিন্তু স্টেশন থেকে রাত 12টায় এর চেয়ে উন্নত কিছু প্রত্যাশা করাও যায় না। জৈনপুর গ্রাম যাবেন? আমি ব্যাগ কাঁধ থেকে রিকশায় নামিয়ে বললাম। 70 টাকা দিতে হইব। কিছুটা থাগ লাইফ টাইপের চেহারা বানিয়ে বলল রিকশাওয়ালা। কেন 70 টাকা কেন? এইটুকু তো পথ। আমি চটে গেলাম। আপনার 50 জনের জিগান, কেউ যদি ওই দিক যাইবার চায়, আমি কান কেটে আপনার সামনে রেখে দেব। রিকশাওয়ালা আবারও থাগ লাইফ ফেস বানালো। চারদিক তাকিয়ে দেখলাম আর কোনো রিকশার চিহ্ন মাত্র নেই। অগত্যা রিকশাওয়ালার এই বিরক্তিকর যুক্তি মেনে নিয়ে গজগজ করতে করতে রিকশা উঠলাম। রিকশার গতি দেখে বেশ খুশি হলাম। 70 টাকা পুষে যাওয়ার মতো গতিতে চলছে রিকশা, যেন ছোটখাটো একটা হাওয়াই জাহাজ। জৈনপুর গ্রামের রোডটা স্টেশন ছাড়িয়ে পুরনো একটা ডাকঘরের বাম পাশে হালকা বাঁক নিয়ে ভেতরের দিকে চলে গেছে। কাঁচা রাস্তা, তার উপর চারপাশে ঘন জঙ্গল, এর উপর রাত। বিষয়টা একদম জমে গেছে। আমি সাধারণত এসব অ্যাডভেঞ্চারে মজা পাই, তার উপর হাওয়ার গতির রিকশা। গান শুনবো ভেবে ফোন হাতে নিয়ে দেখি চার্জ মাত্র 8%। আর গান শুনে চার্জ ক্ষয় না করার সিদ্ধান্ত নিলাম। দাদা আবার ফোন দিয়ে না পেলে বকাবকি করবেন। এমনিতেও সকাল থেকে কমপক্ষে 50 বার ফোন দিয়েছেন। কত দূর আসলাম, কিভাবে আসছি, শুধু এসব। এখন হয়তো বাড়ির সবাই জেগে অপেক্ষা করছে। জ্যেষ্ঠ নাতি ঘরে এসে ঢুকবে, তারপর ভালো মতো খাইয়ে তবেই শুতে যাবেন। ভাইজান, আপনার কোন বাড়ি যাইবেন? তরফদার বাড়ি। রিকশাওয়ালা ঘাড় ঘুরিয়ে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো, যেন আকাশ থেকে পড়েছে। ওই বাড়ি যায় কি করবেন? রিকশাওয়ালার উৎসুক প্রশ্ন। মানে? ওটা আমার দাদার বাড়ি, দাদা অসুস্থ, দেখতে যাচ্ছি। আমার কথা শুনে রিকশাওয়ালা কড়া ব্রেক দিল। তাড়াতাড়ি রিকশা থেকে নেমে গেল আর দোয়া দরুদ পড়তে শুরু করলো। হঠাৎ পালাতে শুরু করলো। আমি দৌড়ে গিয়ে ধরলাম। রিকশাওয়ালা থরথর করে কাঁপছে। আমাকে দেখে সে এমন ভাবে ভয় পাচ্ছে যেন ভূত দেখছে। কি হয়েছে ভাই, এমন করতেছেন কেন? রিকশাওয়ালা অনেকক্ষণ পর সম্বিত ফিরে পেল। বলল, ভাই, আপনি কি দেশের বাইরে থাকেন? আমি বললাম, হ্যাঁ, 1 বছর দেশের বাইরে ছিলাম। কেন? রিকশাওয়ালা সোজা হয়ে বসলো। আপনি কিছুই জানেন না? রিকশাওয়ালার ভনিতা দেখে খুব রাগ হলো। কিছুটা ঝেড়েই বললাম, কথা পেঁচায় বলার কি দরকার, সরাসরি বলেন কি বলবেন। রিকশাওয়ালা চোখ বড় করে বলল, গত বছর এক অসুখে তরফদার বাড়ির হগল মরে গেছে, একজনও বাইসে নাই। রিকশাওয়ালার কথা শুনে আমার বিশ্বাস না হলেও গা হঠাৎ শীতল হয়ে গেল। ঘোর কাটাতে বললাম, ফালতু কথা বলবেন না, এসব ইয়ার কি আমার সাথে মারবেন না। আল্লাহর কিরা ভাই, আমি সত্য কইতেছি। গত বছর তরফদার বাড়ি পুরাটা কবরস্থান হয়ে গেছে। কি রোগ হয়েছিল কোনো ডাক্তার কবিরাজ কিচ্ছু কইতে পারে নাই। অন্য বাড়ির কেউ মরে নাই, আর ওই বাড়ির কেউ বাইচাও নেই। আমার গা কাঁপতে শুরু করলো। রিকশাওয়ালার কথা কেমন যেন বিশ্বাস হতে শুরু করলো। এমন সময় ফোন বেজে উঠল। দাদা ভাই ফোন করেছে। রিকশাওয়ালা ভাই, দেখো দাদা ভাই ফোন করছে। যদি তারা মরেই গিয়ে থাকে তাহলে কে ফোন করতেছে তুমিই বলো। আমি ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিলাম। রিকশাওয়ালা এখনো চোখ বড় করে তাকাচ্ছে আমার দিকে। হ্যালো দাদা ভাই। কোথায় আছো তুমি দাদা ভাই? এই তো আমি পথে, রিকশায় আছি, আর 5-10 মিনিট লাগতে পারে। দাদা বললেন, আচ্ছা তাড়াতাড়ি আসো, আমরা অপেক্ষায় আছি। ফোন কেটে গেল। এবার শুনেছ তো রিকশাওয়ালা ভাই? ওনার কথা শুনছো তো? কি কইতেছেন আপনি? কার লগে কথা কইলেন? ওই দিক থেকে তো কেউ কথা কইল না। রিকশাওয়ালার কথা শুনে আমার গা জ্বলে গেল। তোর মাথা খারাপ হয়ে গেছে পাগল ছাগল? আমাকে বোকা বানানোর চেষ্টা করতেছিস? লুট করার ধান্দা? রিকশাওয়ালা কোনো জবাব দিচ্ছে না, যেন বাকরুদ্ধ হয়ে গেছে। তখন মনে পড়লো আমার ফোনের কল রেকর্ডিং গুলো চেক করা যেতে পারে। তাড়াতাড়ি করে রেকর্ডিং গুলো দেখতে লাগলাম। আজকের রেকর্ডিং গুলোর একটা চালু করে দেখলাম, এ কি, রিকশাওয়ালার কথাই সত্যি। শুধু আমার কথাই রেকর্ড হয়েছে, ও পাশের কোনো শব্দ নেই। সবগুলো রেকর্ডিংই একই রকম। ধপ করে বসে পড়লাম। মাথাটা কেমন যেন গুলিয়ে গেছে। মনে হচ্ছে শরীর নিস্তেজ হয়ে গেছে, পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। মনে মনে যে কয়টি দোয়া দরুদ জানি সব পড়তে লাগলাম। রিকশাওয়ালাও ঠায় বসে আছে, তারও কোনো সারা শব্দ নেই।
রাত গভীর হচ্ছে ক্রমশ, সাথে সাথে ভয়ও বাড়ছে। ভাই, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম শামসুদ্দিন। রিক্সাওয়ালার হতভম্ব ভাব তখনও কাটেনি। এদিকে রাত প্রায় 1টা পার হয়ে গেছে। দাদাবাড়ি যাওয়ার কথা ভাবছি। পৃথিবীতে আমার আপনজন বলতে তারাই। বাবা মাকে হারিয়েছি ছোটবেলায়। এরপর নানু বাড়ি ছিলাম পড়াশোনার জন্য। নানুরা শহরে থাকতো বলে। এরপর বিদেশ চলে যাই। সবই আমার খেয়াল খুশিপনা। গ্র্যাজুয়েশন করব, এই করব, সেই করব, কিছুই হলো না। হুট করে নানা মারা গেল। গ্র্যাজুয়েশন শেষ না করেই গ্র্যাজুয়েশন ইনকমপ্লিট রেখেই চলে আসি। দাদাভাই প্রায় ফোন করতেন। আমি দেশে আসার সাথে সাথে তার কড়া নির্দেশ যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি আসার। তার শরীর ভালো নেই, আমাকে দেখতে খুব ইচ্ছে করছে তার। কিন্তু এখানে এসে সব গুলিয়ে গেছে। কিন্তু আমি হাল ছাড়ছি না, আমি দাদাবাড়ি যাবই। শামসুদ্দিন ভাই, তুমি কি আমার সাথে তরফদার বাড়ি যাবা? ভাই, আপনার মাথা ঠিক আছে? সব তো নিজের কানে শুনলেন, এরপরেও যাইবার চান? আমার হঠাৎ কেমন যেন কান্না পেতে লাগলো। কাঁতো কাঁতো স্বরে বললাম, আমি আমার দাদা ভাইকে একবার দেখতে চাই। চলো না ভাই, আমি তোমাকে টাকা বাড়িয়ে দেব। আমার কথা শুনে রিক্সাওয়ালা বিড়বিড় করতে লাগলো। বোধহয় বলছে, এ কোন পাগলের পাল্লায় পড়লাম। বলাটাই স্বাভাবিক। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো আর একটা মৃত মানুষকে দেখতে চাইবে না। হঠাৎ রিক্সাওয়ালা শামসুদ্দিন দাঁড়িয়ে গেল। রিক্সা ঘুরিয়ে আবার সেই ঝড়ের বেগে রিক্সা চালিয়ে চলে গেল। ভাড়াটাও নিয়ে গেল না। রাত 1টায় আমি আল্লাহকে ভরসা মেনে এমন একটা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি যে বাড়ির সবগুলো মানুষ মৃত। পথের মধ্যে 2বার দাদা ভাইয়ের ফোন এলো, রিসিভ করলাম না। দাদা বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালাম। একদম ঝকঝকে তকতকে, দেখে মনে হয় প্রতিদিন ঝাড় দেয়া হয়। বাড়ির সব মানুষ মারা গিয়ে থাকলে বাড়িটা ধ্বংসস্তূপ হয়ে পড়ার কথা। গেটে শব্দ করলাম, ভয়ে ভয়ে। ভেতর থেকে গলা খাঁকারির আওয়াজ শোনা গেল। এরপর হঠাৎ বিকট শব্দ করে গেটটা খুলে গেল। অন্ধকারে একটা লোক দাঁড়িয়ে আছে। চিনতে পারছি না ঠিক। একটু কাছে আসতেই চিনতে পারলাম। বুঝলো চাচা। চাচা কেমন আছেন? আমি শাহিন। শাহিন? আমরা সবাই তোমার অপেক্ষায় বসে আছি। কতদিন পরে তোমারে দেখতেছি, অনেক বড় হয়ে গেছো, চাচা গদগদ হয়ে বললেন। এমন সময় বাড়ির ভেতর থেকে দাদার শব্দ পেলাম, শাহিন আসছে, শাহিন। একটু এগোতেই দেখতে পেলাম দাদা ভাই এগিয়ে আসছেন। সেই হাসি মুখ, ধপধপে সাদা দাড়ি, কপালে সেই টুপি। আমাকে এসেই জড়িয়ে ধরলেন। দাদা ভাই কেমন আছেন আপনি? কান্না কান্না কণ্ঠে বললেন। এতদিন পরে আসছো জানতে দাদা ভাই কেমন আছে? আমি তো ভাবলাম তাও আসবা না, হয়তো মরলে দেখতে আসবা। দাদা ভাইয়ের চিরাচরিত আদরে আমি সব ভুলে গেলাম। আজ যা যা হয়েছিল সব বেমালুম ভুলে গিয়ে দাদা ভাইকে জড়িয়ে ধরে থাকলাম কিছুক্ষণ। একে একে সবার সাথে দেখা হলো। দাদু, 2জন চাচি, চাচাতো ভাইয়েরা, আমার জন্য সবাই জেগে বসে আছে। আমি আসার সাথে সাথে চাচি তরকারি গরম করতে বসিয়ে দিয়েছেন। দেখতে দেখতে 3টা বেজে গেল। আমাকে খেতে দেয়া হলো। সবাই আমার খাতিরদারি করতে বসে গেল, আর সাথে আমার ভ্রমণের গল্প শুনতে। তুমি স্টেশন থেকে কিভাবে আসলে? বজলু চাচা জিজ্ঞেস করেন। চাচা, রিক্সায় আসছি, একটাই রিক্সা ছিল, ওইটাই করে চলে আসছি। কার রিক্সা? দাদা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন। লোকটার নাম শামসুদ্দিন। উনি বলল এই গ্রামে অন্য কোনো রিক্সাওয়ালা আসতে রাজি হবে না, উনিই একমাত্র আসতে পারেন। ভাড়াও অবশ্য বেশি দাবি করেছেন, তাও কি করা, এত রাতে সফর সঙ্গে পাওয়া মুশকিল। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। দাদা শব্দ করে দোয়া দৌড়ে পড়তে লাগলেন। তারপর আমার গায়ে ফুঁ দিলেন। কি হয়েছে দাদা ভাই? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। আল্লাহ তোমাকে সহি সালামতে নিয়ে আসছে, এটাই শুক্রিয়া। রিক্সাওয়ালা শামসুদ্দিন গত 1 মাস আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। অনেকেই বলে তারা নাকি রিক্সা সহ প্রায়ই দেখা যায়। আমার হাত থেকে ভাতের লোকমাটা পড়ে গেল। গা কাঁপুনি শুরু হয়ে গেছে। এবার আস্তে আস্তে সব মিলে আসছে। ঝড়ের বেগে রিক্সা চালানো, স্টেশনে একা একজন মাত্র রিক্সাওয়ালা, ভয়ঙ্কর চোখ। ভাবতে গা শিউরে উঠছে যে একটা ভূতের সাথে এত রাতে আমি একসাথে ছিলাম। আবার সেই কিনা আমার পরিবারকে আমার কাছে মৃত হিসেবে উপস্থাপন করেছে, যাতে আমি এখানে না পৌঁছাতে পারি আর ওর উদ্দেশ্য সাধন হয়। কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, ওর উদ্দেশ্য যদি আমার ক্ষতি করা হয়
তাহলে আমাকে ফেলে পালিয়ে গেল কেন? সারা রাত ঘুম হলো না। উল্টাপাল্টা জিনিসপত্র মাথায় আসলো। ওই রিক্সাওয়ালাটার চেহারা মাথা থেকে সরাতে পারছিলাম না। আজ একটু হলেই হয়তো মারা পড়তাম। আমি তো রিক্সাওয়ালাটার কথা বিশ্বাসই করে নিয়েছিলাম প্রায়। বড় বাজা বেঁচে গেছি। এসব ভাবতে ভাবতে ফজরের আজান পড়ে গেল। আর ঘুমোতে পারলাম না। উঠে গেলাম শোয়া থেকে। অনেকক্ষণ রুমের মধ্যে হাঁটাহাঁটি করলাম। পুরো বাড়িতে কারো কোনো সারা শব্দ নেই। আশ্চর্য। নামাজ পড়তে ওঠেনি কেউ। ঘরের সামনের দরজা খুলে বেরিয়ে এলাম। আলো হয়ে গেছে অনেকটা। পাখিদের কিচিরমিচির ছাড়া আর কোনো শব্দ নেই, সাথে হালকা মিষ্টি বাতাস। দাদু বাড়ির পাশেই ধান ক্ষেত। আইল বেয়ে হাঁটতে শুরু করলাম। ছোটবেলায় এমনই আইল বেয়ে কত দৌড়াতাম। সাথে সাথে দাদা ভাইয়ের কাছে নালিশ চলে আসতো, আপনার নাতিরা ধান নষ্ট করে ফেলছে। দাদা ভাই কিছু বলতেন না, আমরাও আশকারা পেয়ে যেতাম। আজ আইল বেয়ে হাঁটতে গিয়ে সেসব স্মৃতি মনে পড়ছে। এসব ভাবতে ভাবতে অনেক দূর হেঁটে চলে এসেছি। আলো হয়ে গেছে অনেকটা, কিন্তু কিন্তু এই কি? কোথায় ধান ক্ষেত? এই যে থুথু মাঠ। অথচ আমার জানা মতে এখন ফসলের সিজন। এ সময় মাঠে শুধু ধান আর ধান থাকার কথা। দূর দূরান্তে তাকিয়েও কোনো ফসলের চিহ্ন মাত্র দেখতে পেলাম না। মাঠ পেরিয়ে একটা বাড়ি পেলাম। এটা রোকন মাছের বাড়ি, কিন্তু বাড়ির অবস্থা খুবই নাজুক। ভেঙে গুড়িয়ে গেছে। দেখে মনে হচ্ছে কেউ থাকে না অনেক কাল ধরে। বাড়িটায় উঁকি দিয়ে দেখলাম দরজা জানালা ভাঙা, কেউ নেই বাড়িতে। মনটা কেমন একটা অশনি সংকেত দিল আপনা থেকেই। বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে পথ ফুরাচ্ছে না। দাদা বাড়ির কাছাকাছি এসে বাড়িটার দিকে তাকালাম। কেমন যেন পরিবর্তন ফিল করছি। গেটটা ভীষণ পুরনো লাগছে। মনে হচ্ছে অযত্নে অবহেলায় খসে পড়ার উপক্রম। চারপাশের বেড়াগুলো একই হাল। গেট খুলে ভেতরে ঢুকেই আমার চোখ ছানা পড়া। এ কি হাল বাড়ির! একটা মানুষ মরে গেলে পচে গেলে যেমন বিশ্রী অবস্থা হয়, তেমনি অবস্থা বাড়িটার। দুদিন পর কঙ্কাল রূপ ধারণ করবে। কাল রাতে কি আমার চোখে পড়েনি, নাকি এখন আমার দৃষ্টিভ্রম হচ্ছে? 7-5 ভাবতে ভাবতে ভেতরে গেলাম, কিন্তু হায়, ভেতরেও একই অবস্থা। সবচেয়ে বড় হয়রানির কথা হচ্ছে ঘরের ভেতর কেউ নেই। সব রুম তন্ন তন্ন করে খুঁজলাম। দাদা দাদু চাচা চাচি কাউকেই পেলাম না। পুরো ঘরটা জীর্ণ শীর্ণ। সব আসবাবপত্রগুলো ঘুনে খেয়ে শেষ করে ফেলেছে। দেখে মনে হচ্ছে অনেক বছর এ বাড়িতে কেউ থাকে না। তবে কি শামসুদ্দিনের কথাই সত্যি? ও আল্লাহ! একটা চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে রুদ্ধশ্বাসে দৌড়াতে লাগলাম। কতক্ষণ দৌড়ালাম জানি না। যখন থামলাম আমি তখন স্টেশনের কাছাকাছি। আর পারছি না, এতগুলো স্ট্রেস একসাথে নিতে পারছি না। রাস্তায় বসে পড়লাম আর হাউ মাউ করে কাঁদতে লাগলাম। কি করব আমি? কোথায় যাব? মাথাটা শূন্য হয়ে গেছে। ইচ্ছে করছে মরে যাই। এখন হয়তো আবার দাদাভাই ফোন করবেন, কিংবা শামসুদ্দিনের সাথে আবারও দেখা হয়ে যাবে। এর যে কোনো একটা হলে আমি আর নিতে পারবো না। কিছুক্ষণ শান্ত হয়ে বসার পর আবার দৌড়াতে শুরু করলাম। স্টেশনে এসে পৌঁছলাম অবশেষে। স্টেশনে কোনো মানুষ নেই। স্টেশন মাস্টারের রুমের দিকে ছুটলাম। পরে পরে ঘুমাচ্ছে সে। বোধহয় 10টার আগে কোনো ট্রেন নেই। স্যার শুনছেন? এই যে। আমার কথা হকচকিয়ে উঠল লোকটা। টেবিলের উপর থেকে চশমাটা নিয়ে পড়তে পড়তে বললেন, প্রথম ট্রেন 9টায়, কয়টা টিকিট? আমার ভয়ার্ত চেহারার দিকে এবার একটু মনোযোগ দিয়ে তাকালেন তিনি। কি হয়েছে আপনার? এত দৌড়াদৌড়ি করে কোত্থেকে আসছেন? আমি খুব বড় বিপদে পড়েছিলাম স্যার। কি বিপদ? আমি জৌনপুর গ্রামে গিয়েছিলাম। লোকটা নড়ে চড়ে বসলেন। চশমার মধ্য দিয়ে চোখটা বড় বড় করে বললেন, তারপর? লোকটার কৌতূহল এমন যেন আমি তাকে কোনো ইন্টারেস্টিং স্টোরি শোনাবো। স্যার, জৌনপুর গ্রামে কি হয়েছিল বলবেন প্লিজ? লোকটা বলল, এতদিন পর আপনি কোত্থেকে আসছেন মিয়া? জৌনপুর গ্রামের ইতিহাসই কবেই শেষ হয়ে গেল। লোকটার ফোনিতে দেখে আমার পিত্তি চলে গেল। আপনি আমাকে বলবেন স্পষ্ট করে? রাগান্বিত কণ্ঠে বললাম আমি। চশমা খুলে রাখতে রাখতে লোকটা বলল, গত বছর এক অজানা ভাইরাস ছড়িয়ে পড়ে জৌনপুর গ্রামে। অনেক বড় বড় ডাক্তার এসেও সেটা সমাধান করতে পারেনি। অনেকে বলে এটা আল্লাহর গজব ছিল। অনেকে বলে গ্রামে খারাপ জিনের আক্রমণ হয়েছে, কিন্তু শেষমেশ কেউ বাঁচেনি। পুরো জৌনপুর গ্রাম কবরস্থান হয়ে যায়।
পাশের গ্রামের লোকেরও অনেকে পালিয়ে যায়। ওই গ্রামে এখন আর কেউ যায় না। শোনা যায় ওখানে এখনো নাকি রাতে ওই গ্রামের মানুষদের দেখা যায়। যে ওসবে আমার কাজ নেই, কে যাবে ভূতের বাড়ির নিমন্ত্রণ খেতে। মাথা তুলাতে লাগলেন স্টেশন মাস্টার। আমি চেয়ারে বসে পড়লাম, হা করে ঘড়ির দিকে চেয়ে রইলাম। 9টার ট্রেনে উঠবো। মরে যাওয়া কিছু মানুষের সাথে পুরো একটা রাত কাটিয়েছি ভেবেই গা শিউরে উঠল। আমি ফার্ন, পুরান ঢাকা থেকে এসেছি। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব, ঘটনাটা আমাকে শেয়ার করেছেন জিকো ভাই, ওনার বড় ভাইয়ের একটা ঘটনা। তো ওনার বড় ভাই একজন এমবিবিএস ডক্টর, এবং ওনার একটা জীবনের একটা পর্যায়ে উনি যেটা করেন যে যে দেশের যে বাড়ি, গ্রামের বাড়ি যেখানে, হাসপাতালে বেশ কিছু সময় ধরে উনি চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। মানে ওখানে বেশ 6 মাসের মতো সে ওখানে বসতেন ওই হাসপাতালে। তো ওই সময়টাতে একটা ঘটনা তার সাথে ঘটে, এবং এই ঘটনাটাই আজকে আমি শেয়ার করব। তো ওনার যে কাজটা মেইনলি ছিল যে সব পেশেন্টদের দেখার পরে যেই কোনো ধরনের যদি বেওয়ারিশ লাশ আসতো, সেই লাশগুলোকে পোস্টমর্টম করা। এই ঘটনাটা যে সময়টাতে ঘটে, ঠিক তার প্রায় মাসখানিক ধরে এরকম বেওয়ারিশ আসে নাই, অফ ছিল আসাটা। হঠাৎ এক শীতের রাতে, মানে অনেক ঠান্ডা পড়েছিল সেই রাতে, যেটা হয় যে খুব একটা পেশেন্টও ছিল না ওই হাসপাতালে, যেহেতু গ্রামের একটা হাসপাতাল। তারা খুব তাড়াতাড়ি মানে উনি ওখান থেকে চলে আসবে, বাসায় ফিরে যাবে। তো উনি 6টা কি 7টা এরকম একটা সময় মানে বের হতে যাবে, ঠিক তখনই একটা লাশ আসে, মানে অ্যাক্সিডেন্টে নিহত একটা লাশ হাসপাতালে আসে, এবং ওই লাশটার কোনো পরিচয় পাওয়া যায়নি। ক্ষণ ধরেই তারা চেষ্টা করে আশেপাশের এলাকার লোকজন যে লাশটা আসলে কোত্থেকে এসেছে, মানে হাইওয়ে রোডের উপরে লাশটাকে পাওয়া যায়, তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তো যেটা হয় যে তাকে তৎক্ষণাৎ লাশটার পোস্টমর্টম করার নির্দেশ আসে। উনি যেটা করেন, যেহেতু উনি এই কাজটা অনেক আগে থেকেই করে আসছেন, তো কাজটা ওনার জন্য খুব একটা কঠিন কিছু না। উনি যখন লাশটাকে দেখলেন, তো দেখার পর উনি নিজেই অনেক ভয় পেয়ে গেলেন আসলে, কেননা এরকম অবস্থায় লাশ এর আগে কখনো তিনি দেখেননি। তো লাশটার অবস্থা এরকম ছিল যে গলা থেকে পা পর্যন্ত সম্পূর্ণভাবে লাশটার কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ, কোনো ক্ষতচিহ্ন নেই। যেটা হয়েছিল যে মাথার যে সাইডটা, ওখান থেকে প্রায় 80% মতো থেতলে গিয়েছিল। মানে খুবই ভয়ানক একটা অবস্থা, যেগুলো লাশটাকে দেখলেই মানে ভয় পেয়ে যাবে এরকম একটা অবস্থা। ইভেন সে নিজে এত দিন ধরে পোস্টমর্টম করছিল, কিন্তু এই রকম অবস্থার লাশ সে কখনোই দেখেনি। তো উনি যেটা করলেন যে যেহেতু সেই রাতের মধ্যেই, রাত 10টার মধ্যেই নাকি পোস্টমর্টমের রিপোর্ট পাঠাতে হবে পুলিশ স্টেশনে, সেই জন্য উনি যেটা করলেন যে সে রাতেই পোস্টমর্টমের কাজটা সেরে ফেললেন। তো উনি যখন পোস্টমর্টম করছিলেন তখন যেটা হয় যে ওনার সাথে যে একজন ডক্টর ছিল, উনি যখন করছিলেন তখন ওনার কাছে মনে হচ্ছিল যে লাশটার হাত পা হঠাৎ করে নড়ে চড়ে উঠতেছে এরকম। মানে এখন পর্যন্ত লাশটাতে মনে হচ্ছে লাইফ আছে। এবং উনি এনশিওর হওয়ার জন্য তার সাথে যে ডক্টরটা ছিলেন তাকেও জিজ্ঞেস করছিলেন যে তুমি কি এরকম কিছু দেখেছো? তো সেও বললো যে হ্যাঁ, আমার কাছেও মনে হচ্ছিল যে হঠাৎ করে হাত পা নড়ে উঠছে লাশটার। তো তারপরে ওনারা পোস্টমর্টম করে, এবং পোস্টমর্টম করার সময় উনি যেটা করেন যে লাশটার পায়ের কাছ থেকে বেশ কিছু মানে মাংস নিয়ে ওনার ফেসটাতে সার্জারির মতো একটা করে নেন, যাতে লাশটাকে এরপরে নেক্সট টাইম কেউ দেখলে যাতে ভয় পেয়ে না যায়। মানে লাশটার অবস্থা এতই খারাপ ছিল যে এটা কি যে কেউ দেখবে তার মনে এটার একটা প্রতিচ্ছবি থেকে যাবে এবং সে ভয় পাবে। তো এই জন্য সে পার কাছ থেকে কিছু মাংস নিয়ে তার মাথায়, ওই লাশটার মাথায় মানে ফেসের এখানে কিছু সার্জারির মতো করলেন, যাতে লাশটাকে একটু মানে মোটামুটি দেখার যোগ্য মনে হয়। তো তারপর উনি লাশটাকে মানে কাজ শেষ করে উনি ওনার, তখন বাজে রাত 10টা, উনি ওনার বাসায় যাবেন। ওনার বাসা ছিল সেই গ্রামের একটু ভিতরে, মানে ওনাদের হাসপাতালটা থেকে প্রায় 5 মাইলের মতো পথ তাকে যেতে হবে। নর্মালি হাসপাতাল থেকে বের হয়ে দেখলেন যে বাইরে প্রচুর ঠান্ডা, প্রচন্ড কুয়াশা, আশেপাশে ছোট যে টং দোকানগুলা সবগুলো একদম বন্ধ হয়ে গেছে, কোনো রিক্সাও পাওয়া যাচ্ছে না। এই এলাকায় কিছু কিছু রিক্সা, যেগুলো ব্যাটারি চালিত রিক্সা, মানে সে রাত্রে কোনো কিছুই ছিল না।
সেই একটা সময় তার মনে হচ্ছিল যে সম্পূর্ণ রাস্তা হয়তোবা তাকে হেঁটেই যেতে হবে, এবং যখন সে হাসপাতাল থেকে বের হয়ে হাইওয়ে রোডটাকে ক্রস করে নিচে নেমে যাবে, মানে গ্রামের পথ ধরে ভিতরের দিকে যাবে, তখনই তার কাছে হঠাৎ করে রাস্তার উপরে একটা জিনিস চোখে পড়লো। সে রাস্তার একটা পাশে জমাট বাঁধা বেশ কিছু রক্তের দাগ। তখন এটা দেখার পরে সে বেশ মানে একটু খারাপ লাগলো যে হয়তোবা ওই লাশটাই এখানেই অ্যাক্সিডেন্ট করেছিল, যেহেতু এই হাইওয়ে রোডটা থেকেই লাশটাকে নেওয়া হয়েছিল হাসপাতালে। তো তারপর উনি যেটা করলেন যে ওনার বাসার উদ্দেশ্যে উনি হাঁটতে থাকলেন, কোনো কিছুই সে পাচ্ছিলেন না। একটা পর্যায়ে তার কাছে মনে হচ্ছিল যে ব্যাক করে সে মানে হাসপাতালেই চলে যাবে, কেননা এরকম তার কাছে এরকম একটা ভয় লাগতেছিল এবং অস্বস্তি লাগতেছিল যে তার কাছে মনে হচ্ছিল যে আমি বাসায় না ফিরে হাসপাতালেই আবার ফিরে যাই। সে চিন্তা করলো যে আমি বাসায় ফোন করে দেন হাসপাতালে আবার চলে যাই। আবার একটা সময় চিন্তা করলো যে না, আমি বাসায় চলে যাই, যেহেতু লাশটা হাসপাতালে রয়েছে। তার কাছে খুব মানে অস্বস্তি ফিল করতেছিল সে, তার কাছে ভালো লাগতেছিল না যে সে কি করবে আসলে। তো একটা পর্যায়ে এরকম করতে করতে সেই গ্রামের রাস্তা ধরে যখন সে হাঁটছিল, হঠাৎ করে দেখলো যে দূর থেকে একটা রিক্সা তার সামনে এসে দাঁড়ালো, এবং রিক্সাটা ছিল ব্যাটারি চালিত রিক্সাগুলোর মতো একটা রিক্সা, এবং ওটাতে একটা রিক্সাওয়ালা বসা ছিল, এবং রিক্সাওয়ালা ওনাকে বললেন যে আপনি কোথায় যাবেন, আপনাকে আপনার গন্তব্যস্থলে আমি পৌঁছে দিই। তো উনি একটু চিন্তা করলেন যে না ঠিক আছে, যেহেতু রিক্সাটা পেয়ে গেছি এখন বাসার উদ্দেশ্যে যাওয়া যাবে। এবং রিক্সাওয়ালার বর্ণনাটা আমি এভাবে দিব যে এই রিক্সাওয়ালাটা বসা ছিল, ওনার সম্পূর্ণ শরীর চাদরে ঢাকা ছিল, মুখে একদম জাস্ট চোখটা দেখা যাচ্ছিল, আর বাকি সবকিছুই মানে শীতের জন্য সে মানে শীতের কাপড় চোপড় পরেছিল, এরকম একটা অবস্থা। তো উনি বললো যে আমাকে এই জায়গায় নিয়ে যেতে হবে, বাজার বা এই বাজার এখানে নামিয়ে দিতে হবে। তো রিক্সাওয়ালা তাকে একদম সুন্দর মতো তার বাসার সামনে যে বাজারটা সেখানে তাকে নামিয়ে দেয়, এবং যখন সে রিক্সা থেকে নেমে 50 টাকার একটা নোট ওই রিক্সাওয়ালাকে দিতে যাবে, তখন রিক্সাওয়ালা তাকে বললেন যে স্যার আমি ভাড়া লাগবে না, আমাকে জাস্ট একটা ছোট্ট উপকার করবেন। রিক্সাওয়ালা তার পকেট থেকে বের করলো একটা কাগজ বের করে তার হাতে দিল, এবং সেটা দেওয়ার সাথে সাথে রিক্সাটা চালিয়ে চলে গেল, আর কিছুই সে বলল না। এবং সে নিজেও একটা হাতে কাগজ এবং একটা হাতে ওই 50 টাকার নোটটা নিয়ে সে নিজেও চিন্তা করতে থাকলো যে এটা আসলে কি হলো, মানে এটা আসলে কি দিল আমাকে আসলে, এবং ভাড়াটাই বা সে নিল না কেন। একটা পর্যায়ে সে তার নিজেকেই আশ্বস্ত করতে লাগলো যে যেহেতু সে গ্রামের একজন ডক্টর এবং একদম সদর হাসপাতালই ওনার পোস্টিং, তো গ্রামের অনেক মানুষকেই সে মানে ফ্রিতে ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তো ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার কাছে যে ছোট্ট একটা সাহায্যের কথা বললো, এটা হয়তো ওনাকে হয়তো কেউ চিনে থাকেন, ওনারই হয়তো কোনো পেশেন্ট ছিল। তো ওনাকে জাস্ট মানে ভাড়াটা না নিয়ে জাস্ট তাকে একটা সম্মানার্থে তাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেছে, বা কোনো মেডিসিন বা কিছু একটা পরে তার কাছে হয়তো বা নিতে আসবে সে। তো সে জাস্ট রীতিমতো তার বাসার কাছে এসে মানে সে বাসায় ঢুকে গেল, এবং সবকিছু নর্মালি ছিল। বাসায় আসার পরে তার ওই লাশটার কথাও সে আস্তে আস্তে ভুলে যাচ্ছিল, এবং যখন সে রাত্রে ঘুমাতে যাবে তখন তার হঠাৎ করে ওই ছোট্ট কাগজটার কথা মনে পড়লো যে আমাকে তো একটা কাগজ দিয়েছিল, ওটাতে আসলে কি লেখা সেটা তো দেখা হয়নি। তো সে যেটা করলো, বিছানায় ঘুমানোর সময় সে কাগজটা হাতে নিয়ে দেখলো, এবং কাগজটা যখন সে খোলার সাথে সাথে সে বেশ অবাক হয়ে গেল। সে দেখলো যে ওটা নর্মাল কোনো কাগজ ছিল না, ওটা ছিল তার হাসপাতালের যে প্রেসক্রিপশন, যেটাতে তার হাসপাতালের নাম লেখা এবং তার নিজের নামও লেখা আছে ওই প্রেসক্রিপশনটাতে। ওই প্রেসক্রিপশনটাই তাকে ওই রিক্সাওয়ালাটা দিয়েছে, এবং প্রেসক্রিপশনের মাঝখানে লেখা ছিল যে আমাকে আর কষ্ট দিবেন না, আমাকে কাল সকালের মধ্যেই কবর দেওয়ার ব্যবস্থা করেন। জাস্ট এই কথাটুকু লেখা ছিল। তখন এই কথাটা পড়ে মানে সে মানে একদম যেটা বলবো যে একদম থান্ডার হয়ে গেল যে এটা কি লেখা আসলে, এবং এটা আসলে কে, মানে ওই লোকটা কে ছিল আসলে, এবং তাকেই বা কেন এই কাগজটা দিতে আসলো। ওই রিক্সাওয়ালাটা তো তার একদমই অপরিচিত, কখনোই সে তার সাথে কথা বলেনি, এবং আসলে কে ছিল সে, তার সেই রাতে একদম প্রচন্ড ভয় পাচ্ছিল, এবং বারবার তার কাছে মনে হচ্ছিল যে লাশটা সে পোস্টমর্টেম করে আসছে ওই লাশটাই নাকি রিক্সাওয়ালাটা। মানে ভয় পাচ্ছিল, এবং সে যেটা হয় যে সারা সে ঘুমাতে পারেনি, এবং ভোরের দিকে সে হাসপাতালের দিকে রওনা হয়, এবং হাসপাতালে যেয়ে যারা কর্তব্যরত লোক ছিল তাদের সবাইকে মানে জিজ্ঞেস করার চেষ্টা করে যে গত রাতে যে লাশটা এসেছিল, লাশটা আসলে কোথায় তোমরা পেয়েছিলে। তো অনেকক্ষণ পরে যেটা হয় যে একটা নিউজ পাওয়া যায়, সেটা হচ্ছে যে ওই লাশটা আসলে ওই হাইওয়ে রোডটাতেই রিক্সাওয়ালার লাশ ছিল, এবং তাকে মানে একটা ট্রাক তার মাথার উপর দিয়ে চলে যায় এবং সে ওখানেই মারা যায়।
তারপরে লাশটাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এবং যেটা হয় যে ওই হাসপাতালের একটা নিয়ম ছিল যে মানে যদি এরকম কোনো লাশ রিসিভ করতে কেউ না আসে, সেক্ষেত্রে যেটা করতেন তারা, যে হাসপাতালে যে বর্ণগুলো ছিল এগুলোকে কোনো একটা কাজে ইউজ করা হতো। সব জায়গায় এরকম একটা নিয়ম থাকে, তো ওনাদের হাসপাতালেও এরকম একটা নিয়ম ছিল। তা এবং উনি যেটা করলেন যে সকালের দিকে প্রায় একদম দুপুর পর্যন্ত চেষ্টা করলেন যে লাশটার ভালো মতো খোঁজ খবর নেওয়ার, কিন্তু কোনো লোকই মানে ওই লাশটাকে নিতে আসলো না। তো উনি তখন যেটা চিন্তা করলেন, যেহেতু তার কাছে একজন রাত্রে এরকম একটা রিকোয়েস্ট করেছিল যে আমাকে ছোট্ট একটা উপকার করবেন, এবং সে যেটা চিন্তা করলো যে লাশটাকে আর সেই মর্গে না রেখে লাশটাকে একদম বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা সে করে দিল। লাশটা জানাজাও পড়ানো হলো এবং লাশটাকে দাফনের ব্যবস্থা করে দেওয়া হলো। এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটা আমাদের কাছে পাঠিয়েছে শাকিল চৌধুরী সংযুক্ত আরব আমিরাত থেকে, এবং তিনি তার বন্ধু ওয়াহিদ রানা নামে একজনের একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন। ওয়াহিদ রানা তিনি পাকিস্তানি একজন ভদ্রলোক, এবং তিনি তার মামাদের একটি ওয়াহিদের দুই মামা ছিলেন, যাদের নাম ছিল, একজনের নাম ছিল জাভেদ আর একজনের নাম ছিল রুম্মান। তো জাভেদ ছিলেন বড় ভাই আর রুম্মান ছিলেন ছোট ভাই। তো দুইজনই মাশাআল্লাহ দেখতে শুনতে বেশ ভালো ছিলেন। কৈশোর থেকে যখন বড় হন তারা দেখতে শুনতে বেশ আকর্ষণীয় ছিলেন। বিশেষ করে তার ছোট ভাই যে জাভেদ যেটি ছিলেন, মানে শাকিলের বড় মামা জাভেদ আর ছোট মামার নাম রুম্মান। তো ছোট মামা নাকি বেশ ফর্সা টর্সা ছিলেন, তার ফর্সা লুকের জন্য, লালচে গালের জন্য তাকে রুম্মান বলতো তারা। তো রুম্মান মানে অর্থ হচ্ছে আনারের সাথে তুলনা করতো। তো পরিবারের সবাই খুব আদর করতো। তো রুম্মান মোটামুটি টিনেজ বয়স থেকে সে একটু বেড়ে ওঠে, যখন তার বয়স যুবকের দিকে যায়, 18 বছরের মতো বয়স হয়, তখন সে খুব দুরন্ত হয়ে যায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়, ঘুরে ফেরে, এরকম করে। এইটা মিড 90s একটি ঘটনা, মানে 90 দশকের মাঝামাঝি সময়কার ঘটনা। তখনও টেকনোলজি ওইভাবে আসে নাই, আর গ্রামের ঘটনা, পেশোয়ারের একটা গ্রামের ঘটনা। তো বন্ধুদের সাথে আড্ডাবাজি, বিভিন্ন জায়গায় এটা ওটা খেলতে যাওয়া, এগুলো করতো আসলে রুম্মান এভাবেই সময় নষ্ট করতে, এবং সুযোগ পেলে তাদের ওই গ্রাম থেকে কাছাকাছি জায়গায় একটা সিনেমা হল ছিল, সেখানে গিয়ে মুভি দেখতো। তো সিনেমা দেখে আসতো, এবং সেই সিনেমাটা সে রাতে দেখতো, গভীর রাতে, মানে লেট নাইট শো আর কি। তো লেট নাইট শো মুভি দেখে যখন বাসায় আসতো তখন আরো রাত হয়ে যেত। গভীর রাতে বাসায় সে ঢুকতো, তার বাসার পাশের একটা এরকম মইয়ের মতো সে বানাইছিল, ওটা দিয়ে তাদের দোতলা বাড়ি ছিল, বেশ সুন্দর একটা দোতলা বাড়ি। এটা হচ্ছে সে সময় পাথর আর দিয়ে বানানো, খুব সুন্দর, সামনে কাঠের বারান্দা। তো সেখানে সে মইয়ের মতো লাগায় রাখছিল, সেটা সে গোপনে বের করে ওইটা দিয়ে বেবে উঠতে, এবং তার বাবা বুঝে ফেলতো সেই সময়, মানে ওয়াহিদের নানা বুঝে ফেলতেন, এবং তিনি মানে প্রচন্ড রাগ করতেন, নিজ থেকে চিৎকার করতেন ছেলের জন্য, কিন্তু সে সুন্দর চুপচাপ বসে থাকতো। এমনও আছে যে ওয়াহিদের নানা উঠে মানে একদম এই সামনে যে সিঁড়িতে উঠে গেছে, উপরে যে নক করছে তাকে শাস্তি দেওয়ার জন্য। তো সুন্দর না, রুম্মান ভিতরে চুপচাপ করে থাকতো। তো তার বাবা অগত্যা সেই নালিশগুলো জমা রাখতো তার বড় ছেলের জন্য। তো রুম্মানের বড় মামা জাভেদ তিনি থাকতেন শহরে, এবং তিনি ওখানকার একটা ডিগ্রি কলেজে পড়াশোনা করতেন, আর ওখানকার একটা হোস্টেলে থাকতেন আর কি। হোস্টেল বলতে যেটাকে ডর্ম বলে, যে কোনো একটা ডর্মে থাকতেন এবং ওখানে পড়াশোনা করতেন। তো তিনি বাসায় আসতেন, প্রতি সপ্তাহেই আসতেন, এসে বাড়িতে খবর নিতেন এবং তার বাবার কাছ থেকে শুনতেন কি কি করছে ছোট ভাই। তো বলতেন যে ছোট ভাইকে আবার আদর করতো অনেক, বলতো যে আমি ওরে নিয়ে যাব, ওর এইখানে এইটা শেষ হোক, ও এখান থেকে জাস্ট তার এইচএসসিটা শেষ করুক, তারপরে তাকে আমি নিয়ে যাব শহরে। তো তার বাবা বলতো যে নিয়ে যায় আমাদেরকে বাঁচা, ওইখানে থেকে অনেক সমস্যা করতেছে। তো জাভেদ বলতো যে এরকম করেন না বাবা, থাক, একটু দুষ্টুমি করবে এই সেই। তো এরকম চলতেছিল। তো একবার জাভেদ চিন্তা করে যে না, ভাইয়ের নামে অনেক বেশি কমপ্লেন আসতেছে, আমার এবার যাওয়া লাগবে। তো তিনি উইকেন্ডের আগেই চলে আসেন বাড়িতে, এবং এসে যথারীতি বাসায় সময় টময় কাটায়, শুনে যে ভাই নাই, সন্ধ্যার পর থেকে আর পাওয়া যাচ্ছে না, মানে সে গেছে আর কি। সে খোঁজ খবর নেয়, দেখে তার বন্ধুদের কাছ থেকে, মানে ছোট ভাইয়ের বন্ধুদের থেকে, যে সে মুভি দেখতে গেছে। তো সে চুপচাপ বাসায় বলে যে কাউরে বলবা না যে আমি আসছি। সে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে, যে ওই মানে সে আর তার ভাই তো আগে উপরেই থাকতো। তো রাতের বেলা ঠিক যথা নিয়মে রুম্মান সেরকম মই দিয়ে ওঠার পরে সে যখন ঢোকার পর দেখে যে তার ভাই। তো তার ভাই তো তাকে দেয়, ভালোই শাস্তি দেয়, উত্তম মধ্যম দেয়। উত্তম মধ্যম দেওয়ার পরে রুম্মান খুব অভিমান করে সে ঘর থেকে বের হয়ে যায় রাতের বেলা।
ভাইয়ের সাথে প্রায় মানে ধাক্কা ধাক্কির মতো হয়ে যায়, করে সে রাগের চোটে বের হয়ে যায়। বের হয়ে গেলে জাভেদের একটু রাগ থাকে, তখন সে বলে যা বাইরে যা, দেখ দুনিয়া কত কঠিন, দেখ কি কি করতে পারবি, কোন বন্ধুদের সাথে যেতে পারবি, আর কোন মুভি দেখে লাইফে কি হবে দেখ, বলে যা। তো বলে সে চুপচাপ থাকে। তো দেখা যায় রুম্মান বের হয়ে হেঁটে চলে যায়। তো জাভেদ চুপচাপ থাকে। তো তার বাবাকে সে যে আবার নেমে বলে যে ও কিন্তু রাগ করে বের হয়ে গেছে, দেখেও চলে আসবে, এত চিন্তা করে না, 2-1 ঘন্টা, আর যদি আজকে না আসে তাহলে কালকে তো সকালে আসবেই, আর অসুবিধা নেই, সকালে আমি আসলে আরো বুঝাই দিব যে ব্যাপার কি, এভাবে করলে তো চলবে না, বুঝাবো ওরে। তো বলে রাতের বেলা সে তার ঘরে চলে যায় এবং সে ঘুমায় যায় ওইভাবে। তো এরকম করে রাত পার হয়ে যায়, রাতে তো আর আসে না, রুম্মান আর ব্যাক করে নেই। তো সকালবেলা যাবে যে খবর নেয় তার বাবা মার কাছে যে আসছে নাকি, বলে না, নিচেও আসে নাই। তো সে আস্তে করে নাস্তা করে বের হয়, কিন্তু সে তার মনের মধ্যে খুব খচখচ করতেছে, ভাই গেল কই। তো গিয়ে সে খবর নেয় বিভিন্ন বন্ধু বান্ধবের কাছে যে ওকে দেখছো, ওকে কালকে রাত্রে একটু শাস্তি দিছি, এরকম এরকম কথা। তো তার এক বন্ধু বলে যে ও আসছিল আমার কাছে, ভাইয়া আসলে আমার সাথেই গেছিল মুভি দেখতে, আপনারা ঠিক করেন না, ওকে ভাই মারছেন এই সেই। তো বলো তোমার শিখাইতে হবে না, তোমার বাবা মার সাথে কথা আছে। ও কোথায় গেছে বলো? বলো তো এখান থেকে চলে গেছে। বলে চলে গেছে মানে? এইখান থেকে আমাদের এখানে থাকবে না, এখান থেকে 2 গ্রাম পরে চলে গেছে। আমাদের ছোটবেলার একটা বন্ধু ছিল এসএসসি সময়, ফয়সাল, ওদের ওখানে মশলার বিজনেস, তোর বাবা বিভিন্ন রকম মশলা বিজনেস করে এবং সে নাকি পরবর্তী ওখান থেকে চলে যাবে দূরে। সে কি করবে সেটা জানি না, ফয়সালের সাথে কথা বলছিল আগেই, মশলার ব্যবসা করবে, কি করবে, এখানে থাকবে না। আর কালকে আপনি তাকে মারছেন, এতে আরো রাগ করছে। তো জাভেদ তো খুব রাগ করে, ওই ছেলেকে বলে দাঁড়া তোমার বাপ মার সাথে কথা বলতেছি। বলে বাসায় এসে খুব রাগে ফেটে পড়ে যে এরকম এরকম ব্যাপার। বাপরে বলে যে আপনার ছেলে এরকম এরকম করছে, আপনার ছেলে বলে যে চলে গেছে এখান থেকে গ্রামের কাছে ওইখানে, এবং তাদের যেই বন্ধুর ওখানে গেছে তার সে বুঝতে পারছে, যাবে চিনতে পারছে সেই বন্ধুদের পরিবারের সামওয়্যার মানে পার্শ্ববর্তী একটা দেশের সাথেও ব্যবসা বাণিজ্য ছিল আর কি, মশলা টসলা আসতো ওখান থেকে, জাফরান টাফরান আসতো আর কি। তো বুঝতে পারছে যে ভাই ওদিকে ইনভলভ হলে তো সে আর এই পড়াশোনায় একদম আর হবেই না, কিছুই হবে না। তো বাবারে বলে, তো বাপ প্রথম বলে যে এত তোমার ভাইয়ের মুরুদ নাই, সে ব্যাক করবে, তুমি দেখো না সন্ধ্যা হইতে হইতে টাকা পয়সা নাই, কিচ্ছু নাই কি। তো কিন্তু বাপেরও কিন্তু মন খচখচ করতেছে আর কি। যাই হোক এরকম দুপুর পড়ে যায়, তারা খাওয়া দাওয়া করতে পারে না, একসময় সন্ধ্যা চলে আসে, রাত চলে আসে, কি একটা অবস্থা। আর এই সময় তো এমন না যে মোবাইল ফোন আছে সবার কাছে। তো বাসায় দেখা যায় সবার মন খারাপ হয়ে গেছে, মানে সবাই খুব মানে মন বিমর্ষ করে রাখছে। দেখা গেছে যে তার মা কাঁদতেছে, মানে রুম্মানের আম্মা কাঁদতেছে। তো একটা বিশাল অবস্থা, এবং তার বড় ছেলেকে বকাবকি করতেছে, তার মানে হাজবেন্ডকে বকাবকি করতেছে। তো জাভেদ ঠিক করে যে না, কালকে ভোরবেলায় আমি রওনা দিব ওই 2টা গ্রাম পরে যেখানে ফয়সালদের থাকার কথা, সেটা মোটামুটি ডিস্টেন্স, ওখানকার গ্রাম মানে একদম পাশাপাশি না, কিন্তু বেশ অনেক দূরে। মানে ওখানে তাকে যেতে হবে, ওখানে বাসে করে যে ওখানে নেমে সেখান থেকে হেঁটে যেতে হবে, এবং বেশ মানে রুক্ষ পথ, মানে পথ এত সোজা না। তো যাই হোক সে তাও ডিসাইড করে ফেলে। তো সকালবেলা সে রাতে মানে কোনো মতে থাকে, ওয়েট করতে থাকে ভাই আসবে নাকি, এক সময় সে ঘুমায় যায়। তো ফজরের পরে সে বের হয়, বাসা থেকে বের হয়ে সে যে ওই যে বন্ধুর কাছে যে বলে যে তোমার সাথে কোনো যোগাযোগ হয়েছে। তো ওই বন্ধু ঘুম থেকে উঠে সে একদম মানে বিরক্ত, সে বলে না আমার সাথে যোগাযোগ হয় নাই, আর সে ওখানে গেছে এটা আমি শিওর। তো জাভেদ ওখান থেকে বের হয়ে যায়, বন্ধুর ওখান থেকে মানে তার ছোট ভাইয়ের বন্ধুর বাসা থেকে বের হয়ে যে সে তার নিজের এক বন্ধুর সাথে কথা বলে ওই ছেলেটার ডিটেলস বের করার চেষ্টা করে। তা তার বন্ধু বলে যে আমি তোমাকে খবর নিতেছি, একটু বসো, একটু বেলা হোক তারপরে যাও। তো মোটামুটি সকালে নাস্তা করতে করতে সে ওই বন্ধু তাকে একটা ডিটেলস এনে দেয়, বলে যে তুমি যার খোঁজে যাচ্ছ ফয়সালদের এলাকা, ফয়সালরা কিন্তু তুমি যেটা জানছো ওর বন্ধুর থেকে ওখানে না, সে থাকে এখান থেকে অনেক দূরে, মোটামুটি বেশ দূরে এবং পাহাড়ি জায়গায়, এবং এরকম ঘটনা। আর ফয়সালের বাবা ব্যবসা করতে এরকম, আমি এখনো যা শুনছি এখনো তিনি মশলার ব্যবসা করেন, এবং তিনি ওই যে ইস্পাহানে যান, মানে ওখান থেকে মশলা আনেন, ওই যে জাফরান টাফরান এনে ওখান থেকে মানে অনেক রকম মশলার ব্যবসা করেন, এবং মশলা কিন্তু তারা এক্সপোর্টও করে, মশলা, চা আর অনেক কিছু আছে। তো তুমি তোমার ভাইকে ওখান থেকে পারলেও তো সরায় আনো তাড়াতাড়ি, ও যদি ওইসব জায়গায় ইনভলভ হয়ে যাও কিন্তু আর আসবে না, কেন ওখানে কাঁচা টাকা হাতে পাবে, আর সে এইসব দিকে তাকাবেও না, আর ছেলেটা দেখতে শুনতেও ভালো। তো এগুলো বলে, তখন জাভেদ বলে আচ্ছা ঠিক আছে, যাক। ওখান থেকে সে রওনা দেয়, তারপরে সে আর কোনো মানে ডিটেলস আর কিছু চিন্তা না করে রওনা দেয়।
তো রওনা দিয়ে সে যথারীতি তার বন্ধুর থেকে নেওয়া একটা কোঅর্ডিনেশন অনুযায়ী বাসে উঠে এবং সেই বাসটাকে নিয়ে যায় এবং দেখা যাচ্ছে কয়েকটা গ্রাম পার হয়ে এরকম পাহাড়ি জায়গা দিয়ে এক জায়গায় যেয়ে তাকে বাস নামায়। তো সে তো চিনে না কিছু, যাবে 2 জায়গায়, বলে যে এইটাই, বলে যে হ্যাঁ এইখানে। তো সে জিজ্ঞেস করে বাস চালককে যে আমি অমুক জায়গায় যেতে যাই কিভাবে, বলে এইখানে আমরা শুনছি ওই জায়গা ওই যে পাহাড়ের ওদিক দিয়ে যেতে হয়, এখানে পায়ে চলা পথ আছে, ওদের কাছে মনে হয় ঘোড়ার গাড়ি আছে, তুমি ওখানে যে হালাপ করো, এর থেকে বেশি কিছু জানি না। তো বাসটাকে ছেড়ে চলে যায়। তো যখন ওখানে জাভেদকে নামাইছে তখন দুপুর পার হয়ে গেছে। তো জাভেদ তখন ওখান থেকে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে দেখে যে একদম মানে পায়ে চলা পথ, তখন পর্যন্ত তার চোখে কখনো ওই যে ঘোড়ার গাড়ি টাঙ্গা গাড়ি এগুলো পড়ে নাই। তো হাঁটতে হাঁটতে সে অবাক হয়ে যায়, মানে এত দূর চলে আসছি কোনো টাঙ্গা গাড়ি নাই, কিচ্ছু নাই। তো সে অনেকক্ষণ যাওয়ার পর ওইখানকার কিছু গ্রামের মানুষ পায়, তারা হেঁটে আসতেছে, তখন অলরেডি বেলা পড়ে যাচ্ছে। তো জাভেদ তাদেরকে বলে যে আমি অমুক জায়গায় যেতে চাই, এরকম এরকম। তো লোকগুলো মনে হয় তার দিকে উদ্ভট ভাবে তাকায়। অমুক জায়গায় যেতে চাও মানে, বলে যে এরকম আমার ভাইয়ের বন্ধুর বাসা। তো তারা একজন মুখ চাওয়াচাই করে, ভাইয়ের বন্ধুর বাসা ওদিকে কিভাবে হয়, বলে তুমি তো এই থেকে ভুল রাস্তা দিয়ে আসতেছো, তুমি যদি অমুক জায়গায় যেতে চাও এটার নামে একটা গ্রাম আছে, গ্রাম, সেই গ্রামটা হলো এদিকে না, এদিক থেকে তুমি যে হেঁটে আসছো ঠিক আবার পিছায় যেতে হবে তোমার, এরকম এরকম ভাবে। আর এখন যে জায়গার নাম তুমি বলতেছো একই নাম, কিন্তু এটা হলো একটা পাহাড়ি এলাকা, এটা গাঁও না, এই এলাকাটার নামই এটা। তো জাভেদ তখন বলে যে তাহলে এখন আমি কি করব, কয় জানি না। তো বলছে এখানে কোনো রেস্ট হাউস বা কিছু নাই, বলে আছে ওই জায়গায় সামনে যাও, যে দেখো তুমি এখানে কোনো পাও নাকি, এখানে এই কিছু ঘর বাড়ি আছে পাহাড়ি মানুষের, আর ওই জায়গায় একটা রেস্ট হাউস মনে আছে, কথা বলে দেখতে পারো। তো জাভেদ বলে আচ্ছা ঠিক আছে। আর বলছে আমি যদি ওই গাঁয়ে যাইতে চাই এদিক দিয়ে যেতে, বলে এটা অনেক দূরের পথ, এই যে এখান থেকে পায়ে হেঁটে তোমার যাইতে হবে পুরা মানে এই পথ দিয়ে। বলে যে রাতের বেলা যেতে পারবো, পারবা তুমি, লোকটা বলতে পারবা তুমি রাত হয়ে যদি হেঁটে পৌঁছাইতে পারো। বলে কতক্ষণ লাগতে পারে, বলে লাগতে পারে মানে প্রায় 4-5 ঘন্টা তোমার লাগবে, বাট দ্য থিং ইজ ওইখানে মানুষ যায় না। বলে কেন, বলে জায়গা ভালো না, এটার মধ্যে আছে উল্টাপাল্টা জিনিস আছে। ওই পাহাড়ের ফাঁকে যে রাস্তা আছে ওটাতে সন্ধ্যার পর গেলে মানুষকে জিনে উড়াই নিয়ে যায়। এখানে কয়দিন আগে একটা ছেলেকে উড়াই নিয়ে গেছে, 2 দিন আগে, মানে গায়েব হয়ে গেছে ওখান থেকে উড়াই নিয়ে, মানুষ দেখছে নিয়ে গেছে যে। তো জাভেদ শুনে একটু হাসে, মানে মানে ফিক করে হেসে ফেলে, ফেরে বলে যে আসলেই মানুষ দেখছে, বলে যে হ্যাঁ দেখছে, তুমি কি এটা মজাক করতেছো আমাদের সাথে, এটা আমরা তোমার সাথে মজাক করতেছি না। তো জাভেদ আসলে জিনিসটা এতটাই সিরিয়াসলি নেয় না, কারণ সেই জিনিসগুলো খুব একটা মানে সে লাইফে যেহেতু সামনাসামনি কিছু দেখে নাই, তো সুতরাং সেই জিনিসটাকে নিয়ে সে এত সিরিয়াসও না। তো সে বলে আচ্ছা তাহলে এখন আমি কি করতে পারি, বলে তোমার আমাদের অ্যাডভাইস শুনো, সামনে যাও, যেখানে পাহাড়ি একটা বাসা আছে ওদের সাথে কথা বলো কারোর সাথে, অথবা একটা রেস্ট হাউস আছে, ওরা যদি তোমার মানে থাকার ব্যবস্থা থাকে থাকো, তুমি দিনের বেলা যাও, দিনের বেলা এই পাহাড়ি রাস্তা দিয়ে গেলেও মনে হয় তোমার থেকে একটু নিরাপদ হবে, সন্ধ্যার সময় যেও না, নাহলে পিছনে ফিরে তুমি ওদিক দিয়ে চলে যাও আবার, মানে আজকে এখানে থেকে যাও, পিছনে ফিরে কালকে ওদিক দিয়ে যেও, ওই রাস্তা দিয়ে ঘুরে একদম সোজাসুজি যাবে, এবং তুমি টাঙ্গা গাড়ি পাবা ঠিকই, তোমাকে নিয়ে যাবে। অথবা তুমি রাস্তার মধ্যে দাঁড়ায় থাকলে অনেক সময় দেখা যায় গাড়ি টাড়ি আসে, হাত দেখায় থামাইলে তোমার নিয়ে যাবে। তো জাভেদ বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যাও। তো এই বলে তাদেরকে জাভেদ বিদায় দেয়। তখন কিন্তু অলরেডি কথাটা বলে অলরেডি বেলা অনেকটা গড়াই গেছে। তো জাভেদ একটু ডিলেমার মধ্যে থাকে, তারপরে সে চিন্তা করে না আমি সামনে এগিয়ে যাই এবং আমি ওই রাস্তা দিয়ে যাবো, কিচ্ছু হবে না আমার, 4-5 ঘন্টা আমি ইজিলি হাঁটতে পারবো, এবং আমি যদি একটু মানুষের কারো কাছ থেকে একটু ডিরেকশনটা পেয়ে যাই, মানে মোটামুটি আমার জন্য সহজ হয়ে যাবে এবং আমি পারবো, এটা কোনো ব্যাপার না। এই চিন্তা করতে করতে সে সোজা হাঁটা দেয়। তা হাঁটতে হাঁটতে দেখা গেছে যে এরকম বিকাল গড়া যেতেছে, পাহাড়ে এরকম সূর্য ডুবতেছে, পাহাড়টা তার সুন্দরই লাগতেছে, বাট ব্যাপক নির্জন, মানুষজন নাই বললেই চলে। তো হঠাৎ করে দেখে যে আরেকটা গ্রুপ মানুষ হেঁটে যাচ্ছে ওখান থেকে কয়েকজন। তো তাদেরকে জিজ্ঞেস করে যে আমি অমুক জায়গায় যাবো, অমুক গাঁও, বলে যে এলাকা না, ওই শুনে ফার্স্টে বলে যে এই এলাকা, বলে যে না না গাঁও, অমুক গাঁও, বলে ও আচ্ছা, বলে এই দিক থেকে যায় না তো। তো সে বলে যে এই রাস্তা দিয়ে এটাকে যাওয়া যায় এখান থেকে, এই রাস্তা দিয়ে এখন যাবা, মানে তাকে দেখে অবাক হয় তারা, বলে এই রাস্তা দিয়ে এখন যাবা, তুমি দেখছো বেলা কিরকম, বলে হ্যাঁ, বলে এইখানে মানুষজনকে খুব খারাপ জায়গা, এখানে অনেক উল্টাপাল্টা জিনিস আছে, তো বলে তোমার কিন্তু নিয়ে যাবে, সোজা করে দেবে, এখান থেকে যেও না। তো সে বলে আচ্ছা আমি থাকতে পারি কোথায়, বলে ওই যে ওখানে যাও, ওই যে গ্রামের মানুষজন আছে কারোর সাথে কথা বলো, ওই যে ঘরগুলো ওইদিকে যাও, যে কথা বলো, ওরা যদি তোমার দেয় থাকতে তাহলে ভালো, ওই রেস্ট হাউস আছে, ওরা পাবাই, তুমি যাও ওদিক যাও। তো জাভেদ ওদের জন্য মানে তারা কিন্তু বারবার তাকে ইনসিস্ট করতে থাকে ওদিকে যাও। তো সে চিন্তা করে যে আমি এদের কথা শুনবো না, সে চিন্তা করে আমি হাঁটা দিব, এইসব নিয়ে আমি সিরিয়াস না। সে সোজা হেঁটে মানে ওই লোকদের দেখে চলে যাচ্ছে পিছন দিকে, সে হেঁটে হাঁটতে থাকে। তো সে বুঝতে পারে যে হ্যাঁ এদিকে রাস্তা আছে ওই গ্রামে যাওয়ার জন্য।
তো সে হেঁটে আসতে করে ওই রাস্তা দিয়ে ঢুকে। এদিকে কিন্তু সূর্য প্রায় মানে একদম ডুবে গেছে, তখন আলো অল্প একটু পাহাড়ের মাথায় আছে, সেই আলোটা এসে চটটুক পড়তেছে এবং অন্ধকার অন্ধকার লাগতেছে জায়গায়। এবং সে বুঝতে পারলো যে ওই গ্রামে যাওয়ার জন্য এইখানে সে কোনোই টাঙ্গা গাড়ি বা কিচ্ছুই পাবে না। নর্মাল গাড়ি আসা তো প্রশ্নই আসে না, কারণ কেউ এদিকে চলাফেরা করেন এবং রাস্তা অনেক রুক্ষ, এর মধ্যে যে কিছু চলবে না। রাস্তাটা লিটারেলি দুই পাহাড়ের মধ্যে কেটে গেছে, এরকম জাস্ট মানে নর্মালি চলতে পারবে, গাড়ি টাড়ি চাইলে চলতে পারবে বা ঘোড়ার গাড়ি চাইলেও চলতে পারবে, কিন্তু এখন কিছুই চলতেছে না। তো যাবে হেঁটে হেঁটে যাচ্ছে এবং চিন্তা করতেছে যে আমার মোটামুটি তার মানে এত ক্ষুধাও লাগে নাই, শরীরেও মোটামুটি জোর আছে, যে আমি হেঁটে চলে গেলেই হবে। তো হাঁটতে হাঁটতে সে যখন আরো সামনে এগিয়ে যেতে থাকে তখন কিন্তু সূর্য প্রায় ডুবে গেছে, অন্ধকার হয়ে আসছে। তখন তার একটু ভয় লাগা শুরু করে, কারণ জায়গাটা হচ্ছে মনে হচ্ছে যে দুই পাশে এরকম টিলার মতো পাহাড়, বেশ উঁচা না বা টিলার মতো পাহাড়, এই ওগুলার উপরে গাছগাছালি, বেশ কিছু গাছগাছালি, এবং মাঝখান দিয়ে মনে কেটে রাস্তাটা বানাইছে, দুই পাশে মানে পাহাড়ের দেয়াল, এবং এর মধ্যে দিয়ে গেছে কিছু কিছু জায়গায় পাথরের মানে লালচে টাইপের পাথর, আবার কিছু জায়গায় একটু মাটির মতো আছে, শক্ত মাটির মতো, আর এর মধ্যে দিয়ে গেছে এরকম। তো সে হেঁটে যাচ্ছে, তার পায়ের যে শব্দ সেটাও মনে হচ্ছে প্রতিধ্বনিত হইতেছে দুই পাশে, আর তার কাছে কেন জানি মনে হইতেছে বিভিন্ন ফিস ফিসানি শুনতেছে, মানে ফিস ফিস শব্দ কানে আসতেছে। এবং অন্ধকার হয়ে গেছে, কিন্তু তখন শুধু আকাশে দেখা যাচ্ছে, উপরে যে আলো, আকাশের আলোটা আছে, নিচে অন্ধকার। এদিকে আবার জাভেদ একটু টেনশনও আছে, তো সে একটা ফ্ল্যাশ লাইট আনছে, তার পকেটে আছে ফ্ল্যাশ লাইট আছে, যেহেতু তার গ্রামের রাস্তায় চলতে হবে সে জানে, ফ্ল্যাশ লাইট নিয়ে আসছে, এটা এখনো জ্বালতেছে না। কিন্তু ফিস ফিসানিটা শুনে তার বুকের মধ্যে একটু কাঁপন ধরতেছে, আর এই যে শুনে আসছে মানুষের কাছে। তো তখন সে ধারণা করতেছে এটা হতে পারে যে বাতাস চলতেছে, যে মাঝে মাঝে বাতাসগুলা এই পাহাড়ি রাস্তা দিয়ে, যে এই দুই পাশে তো দেয়াল, বাড়ি খেয়ে খেয়ে হয়তো ফিসফিসানি শব্দ আসতেছে। এই চিন্তা করতে করতে সে যাচ্ছে। তো এক পর্যায়ে সে একটু ভয় পেয়ে গেল, কারণ আকাশ যখন মানে অন্ধকার হয়ে গেল, আকাশের যে ওই যে হালকা লালচে আলোটা মিলাই গেল, তারা ফুটছে আকাশে, এবং সামনের ওই আকাশের আলো, চাঁদের আলো হালকা পড়ে দেখা যাচ্ছে, গাছগাছালির পাতাগুলো হালকা হালকা নড়তেছে। তখন তার একটু ভয় লাগা শুরু করলো যে অনেক কিছু তো থাকতে পারে, রাতের বেলা এগুলোর মধ্যে উল্ফ থাকতে পারে, থাকতে পারে, আমি আসাটা উচিত হয় না গ্রামের এরকম রাস্তা, এবং এটা পাহাড়ি গ্রাম, মানে এই জায়গাটাতে এরকম আসাটা ঠিক হয় না আমার। আমি কিভাবে বুঝবো? আমি তো মানুষের মুখে লোকেশন শুনে যাচ্ছি, আমি তো এমনও না যে আমি এখানে গেছি আগে কখনো, নিতান্তই বোকামি হয়েছে, আমার উচিত ছিল রেস্ট হাউসে যে কথা বলে থাকা। এগুলো ভাবতে ভাবতে সে যাচ্ছে, এবং সে আন্দাজে চিন্তা করতেছে কতটুকু হাঁটছে। এর মধ্যে সামনের দিকটা দেখলো বেশ অন্ধকার, তো সে লাইট মারলো, লাইট মেরে ফ্ল্যাশ লাইট মারলো, মেরে দেখলো যে রাস্তাটাকে উপর দিকে এলিভেট হচ্ছে। তো এইটা উঠতে তার কষ্ট হচ্ছে, বেশ কষ্ট করে উপরের দিকে উঠতে 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 তার মানে বেশ কষ্ট হলো। দেখলো যে এইবার এই পাহাড়, দুই পাশে পাহাড়ের মাঝখান থেকে রাস্তাটা বের হয়ে উপরের দিকে উঠছে, এবং দুই পাশে হালকা গাছপালা আছে, বেশ উঁচা না, মোটামুটি একটা হাইটালা গাছপালা, এবং এর মধ্যে দিয়ে গেছে রাস্তাটা, সামনে রাস্তা যাওয়া যায়। তো সে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে দাঁড়াইলো, মোটামুটি এই জায়গাটা পাহাড়ের একটা জায়গা, উঁচু জায়গা, এরপর আবার নেমে গেছে ঢালু। যেখান থেকে দেখতেছে সামনে দূরে আরো পাহাড় এবং গাছ আছে পাহাড়ের মধ্যে, এবং মানে কেমন জানি কুয়াশা কুয়াশা করে রাখছে জায়গাটা দেখে অন্যরকম লাগতেছে। তো এরকম তাকাইতে তাকাইতে হঠাৎ করে সে তাকায় দেখে একটা পাহাড়ের উপরে একটা টং দোকানের মতো ছোট্ট দোকান, যেমন মানুষের টং দোকান থাকে আমাদের দেশে, টং দোকানের মতো। তো টং দোকান দেখে যাবে চিন্তা করে দোকানটার অবস্থা থেকে মনে হচ্ছে দোকানের মধ্যে সে হালকা আলো দেখতেছে। তো সে আস্তে 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 হেঁটে রওনা দেয় ওদিকে, মানে একটা পাহাড়ের উপর ওদিকে রওনা দেয় একদম দেখে। তো হেঁটে হেঁটে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে, নিচে নামতে নামতে উপরে উঠতেছে, উঠতে উঠতে তার মানে একদম দম বের হয়ে যাচ্ছে, এখন বুঝতেছে অনেক কষ্ট হচ্ছে। তখন কাছে যে দোকানটার কাছাকাছি এসে তো একদম হাঁপায় গেছে। তো এসে দেখতেছে দোকানের মধ্যে খুবই মানে অল্প একটা আলো জ্বলতেছে, খুবই অল্প একটা আলো, মানে একদম টিম টিম করে একটা আলো জ্বলতেছে, এবং সেটাও এমন একটা প্রদীপ দিয়ে জ্বলতেছে, কাঠের একটা চিমনির মতো, কাঠের মতো একটা চিমনি, অথবা অন্য কিছু দিয়ে বানানো হতে পারে, মানে খুব সুন্দর নকশা করা এরকম। সেটা ফাঁক দিয়ে হালকা আলো বেরোচ্ছে, হালকা আলোটা এরকম না, এবং খুব সুন্দর একটা আতরের মতো ঘ্রাণ চারিদিকে ছড়াচ্ছে, মানে একদম মানে ছড়ায় যাচ্ছে চারিদিকে ঘ্রাণটা, এরকম সুন্দর আতরের ঘ্রাণ সে পায় নাই। তাকায় দেখে তার পাশে একজন বৃদ্ধ মানুষ বসা, বয়স্ক মানুষ বসা, এবং সে বুঝতে পারছে এই অল্প আলোতেই লোকটার চেহারা বেশ সুশ্রী, এরকম মানে চোয়াল দুটা ভাঙা, এবং সাদা দাড়ি, শুভ্র দাড়ি, মাথার মধ্যে একটা টুপি পরা, এবং সে তাকায় আছে বাইরের দিকে, অন্য পাহাড়ের দিকে। তো ওই কাছে যে জাভেদ তাকে সালাম দেয়,
সালাম দেওয়ার পর দেখলো যে লোকটা মুখ ফিরে তার দিকে তাকায়, তারপর তাকে সালামের উত্তর দেয়। সালামের উত্তর দিয়ে তার দিকে মানে এমনি তাকায় আছে, আর কিছু বলতেছে না। তো জাভেদ তখন বলে যে মানে তাকে চাচা বলেই সম্বোধন করে, বলে যে চাচা আমি এখানে আসছি, আমি যাচ্ছি অমুক গ্রামে, গ্রামের কথা বলে যে ওখানে আমার ভাই গেছে, তো আমি এখন ওকে খুঁজতে যাইতেছি ওইখানে, হ্যাঁ আমি একটু বসতে পারি আপনার এখানে? তো লোকটা তাকে এরকম হাত দিয়ে ইশারা দেয় বসার জন্য। তো সে দেখে যে লোকটার পাশে মানে লোকটা যে বসে আছে তার পাশে খুব সুন্দর একটা এরকম চায়ের পাত্র এবং সেটাতে ধোঁয়া উঠতেছে, কিন্তু সে কোনো আগুন দেখতেছে না। এই চায়ের পাত্রটা গরম করা হয়েছে কিভাবে, বা এটা কোনো ফ্লাস্ক না থার্মো ফ্লাস্ক না, ওইটার নল আছে ওইটা যে ধোঁয়া উঠতেছে সে দেখতেছে। তো খুব মানে তার ইচ্ছা হয় যে বলতে যে একটু চা খাবে বা কিছু বা কেনা যাবে কিনা, কিন্তু সাহস করে বলতে পারছে না, লোকটার খুব গম্ভীর পার্সোনালিটি। তো সে বলে যে চাচা আমার ভাই, যেটা বলতেছিলাম যে আমার ভাই এরকম বাসার থেকে রাগ করে চলে গেছে, তাকে খুঁজতে আমি অমুক গ্রামে যাচ্ছি, অমুক গাঁয়ের রাস্তা তো এইটা, হ্যাঁ কিন্তু এখন তো রাত হয়ে গেছে, আমি খুব টায়ার্ড, আমি কিছুক্ষণ বসতে পারি, বসে আবার হাঁটা দিব। তো তখন লোকটা তাকে বলে যে ভাইকে কিভাবে শাসন করতে হয়। তো সে থতমত খেয়ে যায়, মানে জাভেদ থতমত খেয়ে যায়, বলে তুমি তো তোমার ভাইয়ের গায়ে হাত তুললা, তো তোমার তো বোঝা উচিত ছিল যে সে মানে তার জওয়ান খুন, রক্ত গরম, মাথা গরম, অভিমানী, আর তুমি তাকে মানে শাসন করছো, শাসনের সাথে তুমি বকা দিছো, মার দিছো, সে তো আসলে এটাকে নিতে পারে নাই। তো তখন জাভেদের আসলে মানে মাথাটা একটু অন্যরকম হয়ে যায়। সে বলে যে আপনি এগুলা কিভাবে জানলেন? আপনার সাথে কি আমার ভাইয়ের দেখা হয়েছিল? আমার ভাই কি এখানে আছে কোথাও? তখন সেই বৃদ্ধ হালকা হাসা শুরু করে, এবং হাসাটা এমনভাবে হাসে মানে প্রায় নিঃশব্দ হাসে, কিন্তু একটা খক 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 একটা শব্দ আছে, এবং এই শব্দটা শুনে জাভেদ একটু ভয় পেয়ে যায়। সে তাকায় দেখে বৃদ্ধের চোখ দুটো এরকম জ্বলতেছে, মানে অনেকটা আলোর মতো জ্বলতেছে, এবং তাকে বলে যে তোমার ভাই আমাদের কাছে নাই, অনেক দূরে এখান থেকে, কিন্তু তাকে এনে দেওয়া যাবে, কারণ তুমি তোমার ভাইয়ের জন্য অনেক কষ্ট করছো। তো মনে রাখবা যে ভাইয়ের সাথে এরকম ভাবে আর ব্যবহার করবা না। তুমি কিন্তু তোমার ভাইকে তোমার যে লিমিটের বাইরে শাসন করছো, এটা ঠিক করো নাই। তোমার ভাই একটা বড় বিপদে পড়ছিল, তাকে আমার নাতি রক্ষা করছে এবং আমার নাতনি রক্ষা করে তাকে নিয়ে গেছে এখান থেকে। তো আমি ওয়েট করতেছিলাম যে তার খোঁজে কেউ আসবে, তার খোঁজে আসলে তাকে পৌঁছে দিব। তো যাক, তুমি আসছো ভালো হয়েছে, তুমি আমার এখান থেকে চা খাও বলে বৃদ্ধ তাকে একটা কাপের মধ্যে ওই যে তার ওখানে যে চার ছিল কেটলি, সেখান থেকে সে চা ঢেলে দেয়। সে চায়ের সুবাস একেবারে অন্যরকম, যেটা জাভেদ কখনো মানে কখনো এর আগে এরকম ঘ্রাণ পায় নাই। জাভেদ অবাক হয়ে যায় এবং চাটা সে মুখে দিয়ে দেখে মানে একেবারে র চা, কিন্তু মিষ্টি, র চা মিষ্টি, এত সুন্দর টেস্টফুল এবং এত সুন্দর ঘ্রাণ জাভেদ কখনো পায় নাই। তো লোকটা বলে যে তুমি এখানে থাকো, আমি আসতেছি বলে সে উঠে দাঁড়ায়। ওখান থেকে উঠে দাঁড়ায় সে আস্তে করে পাশ থেকে সেই যে ছোট্ট দোকানটার মতো জায়গাটা, ছাউনিটার পেছনে চলে যায়। তো পেছনে যাওয়ার পরেই জাভেদ একটা শব্দ শুনতে পায়, কেমন ফপ ফপ ফপ, মানে ডানা ঝাপটালে যেরকম শব্দ হয় সেরকম। জাভেদ মনে হয় যেটা বাতাসও পায়, একটা দমকা বাতাসের মতো। তো সে মাথা বের করে পেছনে তাকায়, দেখে যে কিছু দেখা যায় না, মানে কিছু নেই আশেপাশে। তো সে খুব অবাক হয়ে যায় এবং সেই ঘরের মধ্যে বসে আছে, সেই কেটলিটা আছে, তার হাতে চায়ের কাপ আছে, সে ঘ্রাণ পাচ্ছে। তো সে চাটা চুমুক দিতে দিতে ডানে বামে তাকায় এবং আস্তে করে বের হয়ে দোকানের পেছনে যায়। তাকে কিচ্ছু নাই, একদম নীরব রাত্রি সেখানে। এবং দোকানের উপর থেকে সে তাকায়, দেখতেছে দূরে মানে উপরে আকাশের আলোতে যতটুকু উপত্যকা দেখা যাচ্ছে, বেশ অনেকটা জায়গা ছাওয়া, মানে পুরাপুরি সবুজটা কালচে সবুজ হয়ে গেছে, এরকম একটা ছাওয়া জায়গা। তো জাভেদ প্রচন্ড ভয় পেতে থাকে যে সে কার এখানে এসে বসছে। তো সে চায়ে আরো চুমুক দেয়, 2-3টা চুমুক দেয়, এবং চাটা শেষ হওয়ার আগেই সে বাতাসের বিশাল শব্দ পায়, তপ তপ তপ, মানে মনে হয় যে জোরে জোরে বিশাল কোনো কিছু ডানা ঝাপটাচ্ছে এরকম শব্দ। সে ভয় পেয়ে যায়। এর মাঝে সে হঠাৎ করে দেখে যে ডানা ঝাপটানোর শব্দ বন্ধ। একটু পরে সে তার ভাইকে দেখতে পায়, এসে উকি দিচ্ছে ওখান থেকে, মানে ওই ফাঁকা জায়গাটা দিয়ে, এই পাশে খোলা জায়গাটা দিয়ে তার ভাই উকি দিচ্ছে। এবং তার ভাই কিছুক্ষণের মধ্যে বোঝার চেষ্টা করে এটা কে। তার ভাই চিনে ফেলে তাকে বলে আরে ভাইয়া বলে, সে ওই পাশ থেকে ঘুরে দৌড় দিয়ে আসে, তার কাছে এসে জড়ায় ধরে। জাভেদও জড়ায় ধরে তার ভাইকে, বলে যে আরে তুমি কাহা খো গে, তুমি কোথায় হারায় গেছো? তো বলে যে মানে দুজনের মধ্যে কথাবার্তা হইতে থাকে 2-1টা। তো বলে যে আমি তো ভয় পেয়েছি তোমার নিয়ে, তুমি কোথায় গেছিলে সেই?
তো বলে যে এখানে কিভাবে আসলা, এখানে কিভাবে আসলা, তুমি কোত্থেকে আসলা, আমাকে এই একজন চাচা বললো এরকম। তো তার ভাই ওদিকে তাকায় দেখে যে কেউ নাই পিছনে, যাবে তো তাকায় কেউ নাই, এবং খুব আশ্চর্যজনক ভাবে ওই যে কেটলি দেখছে একটা, মানে একটা ছোট প্রদীপ ছিল সেটাও নাই, তার সেই যে কাপটাতে চা খেলে সেটাও নাই, এবং পুরো জায়গাটা ফাঁকা, এখানে কেউ নাই, কিন্তু ওই যে একটা সুঘ্রাণ রয়ে গেছে এখানে। তো ভাই বলে এটা অনেক লম্বা ঘটনা, এটা এখন এখানে বলতে পারবো না ভাই, আমরা এখানে থেকে যাই, রাতের বেলা এখানেই থাকতে হবে, এটাই একমাত্র নিরাপদ জায়গাটা ভালো না, ওই আশেপাশের জায়গায় কোথাও যাওয়া যাবে না, এখানেই থাকি। তো এখানেই থাকি, তুমি বসো, কিচ্ছু নাই। তো তাকায় যাবে, খুব অবাক হয়, বলে তুমি কোথায় গেছিলে, বলছে এখানে বলা যাবে না, এখানে বসে থাকো। তো একটা ছোট দুটো বেঞ্চের মতো জায়গা ওইখানে, তো ওখানে বসলো, তাকায় দেখলো যে বৃদ্ধ যেখানে বসেছিল সেই জায়গাটা একটু চওড়া জায়গা, ওখানে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ ওখানে রয়ে গেছে, এবং এই রাতের যে আকাশের আলোতেই যতটুকু আলোকিত হয়ে আছে। তো তার ভাই জাবেদকে বলতেছে, ভাইয়া তুমি ঘুমাও, তুমি অনেক টায়ার্ড, আমি আছি, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর তুমি যদি মানে ঘুম থেকে উঠেও যদি উল্টাপাল্টা কিছু দেখো, মানে ভয় পেও না, হ্যাঁ, এখানে একটু অন্যরকম ব্যাপার স্যাপার, তুমি চিন্তা করো না, আমি আছি এখানে, আমি তো আসছি, চিন্তা করো না। তো জাবেদও আসলে একটু মানে টেন্সড হয়ে যায়, সে কোথায় আসলে কি দেখলো চিন্তা করে, সে চুপচাপ মানে টুলে ভর দিয়ে একসময় সে আসলে খুবই টায়ার্ড হয়ে যায়, সে কোনো মতে পাটা গুটায় ওই যেখানে যে বেঞ্চের মতো ছিল ওখানে ঘুমায় পড়ে। আর সে দেখে তখন তার ভাই বসে আছে ওইখানে, রুম্মান বসে আছে। তার কাছে মনে হয় যে ওই পাশ থেকে আকাশের আলো এসে পড়ছে রুম্মানের উপর, তার কাছে মনে হয় রুম্মানকে আরো বেশি সুপুরুষ লাগতেছে আজকে ওখানে বসে, তার ছোট ভাইকে, আর অনেক ম্যাচিওর মনে হচ্ছে। তো সে অবাক হয় যে ভাইকে আমি 2 দিন আগে এরকম শাসন করলাম, এখন দেখতেছে ওকে অনেক ম্যাচিওর মনে হইতেছে। যাই হোক, এক সময় সে চোখে তার ঘুম জড়া আসে, যে ঘুমায় যায়। তো কতক্ষণ মানে ঘুমায় ছিল বলতে পারবে না জাবেদের হঠাৎ ঘুম ভাঙে মনে হয় কথায়, নারী কণ্ঠের কথায়। তো সে মানে শুনতে পাচ্ছিল কেউ কথা বলতেছে নারী কণ্ঠে তার আশেপাশে। তো সে আস্তে চোখ পিটপিট করে মেলে দেখে যে সে বুঝতে পারে যে সে শক্ত কোনো বেঞ্চের উপর শুয়ে আছে, সেটা বুঝতে পারে। আর তার মনে পড়ে যে সে কোথায় আসছিল, তার ভাইকে নিতে, তার মনে পড়ে। তখনই তার মনে পড়ে আরে রুম্মান কোথায়। সে তাকায় দেখে যে ওই ঘরটার বাইরে যে ফাঁকা জায়গাটায় সেখানে রুম্মান দাঁড়ায় আছে একটা জায়গায়, এবং তার সামনে একটা নারী। সেই নারী চেহারা দেখা যাচ্ছে না, সাদা রঙের একটা গাউনে পুরা তার শরীর ঢাকা, একদম শুভ্র কালারের, এবং তার ভাইয়ের মতোই লম্বা, উঁচা। রুম্মান মোটামুটি বেশ লম্বা ছিল, তো তার ভাইয়ের মতোই লম্বা, তার সাথে দাঁড়ায় কথা বলতেছে হাত ধরে। জাবেদ অবাক হয়ে যায়, এটা কে এরকম, এবং মানে সেই অসাধারণ যে একটা সুঘ্রাণ সে পাইছিল বৃদ্ধের কাছ থেকে, সেরকম সুঘ্রাণ আসতেছে চারিদিকে। তো জাবেদ তখন চিন্তা করে যে আসলেই অনেক কিছুর কথা তো মানুষ বলে, আমি তো বিশ্বাস করি না, হতে পারে এরকম কিছু যেটা আসলে মানে আমার এখন সামনে করার লাভ নাই। আমি যদি এখানে শব্দ করি বা কিছু করি, হয়তো অনেক কিছু ঘটতে পারে, অনেক কিছু বুঝতে পারে। আমি চুপচাপ শুয়েই থাকি। জাবেদ চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকে, এবং সে ওই ঘ্রাণটা পেতে থাকে অনেকক্ষণ। তো একটা সময় দেখে আস্তে করে মনে হয় তার ঘুম চলে আসে, সে আর তার খেয়াল নাই। এরপরে তার ঘুম ভাঙে, তার ভাই তাকে উঠাইতেছে রুম্মান সকালবেলা ধাক্কা দিয়ে, যে ভাই উঠো, ঘুম থেকে উঠে যাও। তো উঠে ওঠার পরে সে তাকায় দেখে যে তার ভাই তারা ওই ছোট্ট একটা দোকানের মধ্যে, দোকান মানে একটা ছোট্ট চাতালের মতো জায়গায়, এখানে সম্ভবত মানুষ রেস্ট নেয় বা নাস্তা টাস্তা করে, পাহাড়ের মানুষজন কেউ এটা বানাইছিল কেউ হয়তো, যে জায়গাটা দেখে সমান কিন্তু অসম্ভব পরিষ্কার, নোংরা নাই। এবং সেই ঘরটার পাশে বেশ খানিকটা ফাঁকা জায়গা, এর পাশে একটা গাছ আছে, গাছের পাতা টাতা মরে গেছে, একদম মানে বাঁকানো একটা গাছ। তো তার ভাই বলে কি চলো আমাদের যেতে হবে, আমরা ওখানে যাই, রাস্তায় যেয়ে ওখানে রেস্ট হাউস যদি পাই, ওখানে রেস্ট হাউস গেলে আমরা ফ্রেশ হব। তো জাবেদ রুম্মানের সাথে রওনা দেয়। সে জিজ্ঞেস করে রুম্মানকে যে পুরা ব্যাপারটা কি আমাকে খুলে বলো। রুম্মান বলে এখন না, আগে বাড়ি যাই তারপরে। যাই হোক, তাকে আর কিছু বলে না। তো রুম্মান নর্মাল আলাপ করে, বাবা কেমন আছে। তো তখন জাবেদ জিজ্ঞেস করে তুমি আমার উপর রাগ করছিলে, রাগ করে কেন এইভাবে আসছো, এটা কি ঠিক করছো? তো রুম্মান হাসিতে বলে যে তুমি না এই চাচাকে বলছো যে আমাকে এইভাবে শাসন করবা না, আর এটা তো ঠিক না, তুমি এই কথার তুলনা আমার সাথে। এখন এগুলো নিয়ে আলাপ না করি, চলো আমরা 2 ভাই ওখানে যাই, যে রেস্ট হাউসে চেষ্টা করি একটু ফ্রেশ হইতে, তারপর আমরা বাড়িতে যাব, বাড়িতে যেয়ে কথা বলবো। তো যাই হোক, তারা ওখান থেকে ফ্রেশ হয়ে বাসায় চলে আসে এক সময়। তো বাসায় আসার পর একটা জিনিস দেখতেছিল পুরো পথটাই জাবেদ, যে তার ভাই মনে হচ্ছে অনেক ম্যাচিওর হয়ে গেছে এর মধ্যে, মানে ডিফারেন্ট, সে তার ভাইকে ডিফারেন্ট ভাবে দেখতেছে রুম্মানকে।
তো তারা বাড়ি আসার পর তার বাবা মার কান্নাকাটি থামে এবং তারা নর্মাল হয় সেই। তো যাই হোক, জীবন আবার স্বাভাবিক হতে থাকে। রুম্মান নাকি অনেক দায়িত্ববান হয়ে যায়, মানে খুবই দায়িত্ববান হয়ে যায়। সে পরীক্ষা দেয় এবং খুব ভালোভাবে পাশ করে। কিন্তু আশ্চর্যজনকভাবে পরে শোনে আর কি, জাভেদ শুনে রুম্মানের কাছে যে আসলে রুম্মান ওদিক দিয়ে আসছিল, রাগ করে এদিক দিয়ে আসছিল এবং এই রাস্তা দিয়ে সে যাওয়ার চিন্তা করে। যেহেতু এই যে ভাইদের একটা মিল আছে, তো সেরকম একটা মিল রুম্মানের মধ্যেও ছিল একই। সেও চিন্তা করছিল এই রাস্তা দিয়ে সে যাবে, এবং সে যখন এই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল তখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো সে নাকি ওই পাহাড়ি ওই বাঁকের কাছে এসে হঠাৎ করে দেখছিল যে একটা কালো এরকম আলখাল্লা পরা এরকম কিছু, মানে পুরা পা থেকে মাথা পর্যন্ত কালো এরকম আবৃত, এসে তার রাস্তাটা সামনে দাঁড়াইছে এবং তাকে সম্ভবত ছৌ মেরে নিয়ে যাবে এরকম ছিল। তো সে ভয়ে মানে হয়ে গেছে, মানে ওইটা মাটির থেকে লেভিটেট করে আসতেছিল তার দিকে। তো সে ভয় কুকড়ায় গেছিল রুম্মান। এই সময় নাকি সে হঠাৎ আবিষ্কার করে যে তাকে দুই হাতের নিচে কেউ ধরে তুলে ফেললো, তুলে নিয়ে যাচ্ছে উপরে, শাঁ করে উপর দিকে উঠে গেছে। তো রুম্মান ভয়ে চোখ বন্ধ করে ফেলছিল। এক সময় সে নিচে তাকায় দেখে যে তাকে কেউ একজন তুলে নিয়ে যাচ্ছে, তার সাদা আলকাল্লা দেখা যাচ্ছে পথ করে উঠতেছে, আর নিচে তাকে ফলো করে আসার চেষ্টা করতেছে কালো আলকাল্লা পরা কেউ। তো এই সময় নাকি রুম্মানের মানে জ্ঞান হারা যায়, উচ্চতা দেখেই দেখে তার কিছু মনে নাই। পরবর্তীতে সে আবিষ্কার করে সে সুন্দর একটা পাহাড়ের মধ্যে একটা জায়গায় আছে, সেটা একটা ছাদহীন ঘর বাড়ি, ছাদ নাই কিন্তু ঘর বাড়ি আছে, ওখানে ফার্নিচার আছে। তো সেখানে সে একটা মেয়ের সাথে তার পরিচয়। সেই মেয়ে তাকে বলে যে তোমাকে খারাপ জিন নিয়ে যেতেছিল, তখন তোমাকে আমি ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসছি, মানে তোমার প্রতি আল্লাহর সদয় ছিল দেখে তোমাকে আমি পাইছি ওখানে, নাহলে তোমার ক্ষতি হতো। যাই হোক, তাদের মধ্যে কথাবার্তা হয় এবং ভালো বন্ধুত্ব হয়, এবং মেয়েটা নাকি তাকে বলে যে তোমার পরিবার তোমাকে হয়তো খুঁজতে আসবে। তো সে মেয়েটাকে বলে যে কেন সে রাগ করে আসছে। মেয়েটা বলে তোমার পরিবার তোমাকে খুঁজতে আসবে, তোমার ভাই তোমাকে শাসন করছে, সে তোমাকে ভালোবাসে, তো সে তোমাকে নিতে আসবে, নিতে আসলেই তখন তোমাকে পৌঁছাই দিবে। এখন তোমাকে যদি আমরা ওইখানে ব্যাক করে রেখে আসি তো সমস্যা হবে, আর তোমার বাসা পর্যন্ত এখন আমি নিতে পারবো না, কারণ এখানে কিছু সমস্যা আছে আমাদের, এখান থেকে ওইভাবে যাওয়া যাবে না। যাই হোক, এইভাবেই রুম্মানের ঘটনা ঘটে। আর রুম্মানের সাথে নাকি মাঝে মাঝে সেই পরীটা, সোজা কথা, পরীটা এসে নাকি দেখা করতো এবং তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। তো এর পরের অংশ আর পরে কি হয়েছে সেটা ওয়াহিদ আর বলে নাই। তো এতটুকুই শাকিল শুনছে এবং শাকিল এই ঘটনাটা শেয়ার করেছে, আমি আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করলাম। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি লালমিহাট থেকে এসেছি। আজকে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা আমার একটা কলিগের ঘটনা। তো এই ঘটনাটা ঘটেছিল ঢাকা মিরপুরে দিয়াবাড়িতে একটা ঘটনা ঘটেছিল। আর যার ঘটনা আমি শেয়ার করতেছি তার নাম হচ্ছে পারভেজ, আর পারভেজের বাসা হচ্ছে লালমিহাটে। তো পারভেজ যখন একটা আইটি ফার্মে জব করতো ঢাকায় মিরপুরে, সেই সময় একটা তার সাথে জীবনে একটা ভয়ানক ঘটনা ঘটে যায়, সেই ঘটনাটা আমি শেয়ার করব। তো পারভেজ যখন একটা আইটি ফার্মে জয়েন করে, দেখা যায় যে ওই আইটি ফার্মেতে 3 শিফটে কাজ করা হতো। আপনার হচ্ছে মর্নিং, ইভিনিং আর হচ্ছে নাইট, এই 3 শিফটে কাজ করা হতো। এক সপ্তাহ ওদেরকে মর্নিং করা হতো, আর এক সপ্তাহ ইভিনিং করাইতো, আর এক সপ্তাহ হচ্ছে নাইট ডিউটি করাতো। তো দেখা যায় যে 3 শিফটেই ওই অফিসটা চলতো, ওদের সার্কেল অনুযায়ী ওভাবেই ছিল। 3 শিফটেই আলাদা আলাদাভাবে প্রতি সপ্তাহে চেঞ্জ করে করে কাজ করা হতো। তো প্রথম মাসে যখন পারভেজ সেই আইটি ফার্মে জব নেয়, তো প্রথম মাসে কোনো ধরনের সমস্যা হয়নি। দেখা যায় যে ওই তাদের কলিগদের সাথে যাওয়া আসা করতো। ওরা থাকতো হচ্ছে দিয়াবাড়িতে, আর ওদের হলো আইটি ফার্মটা ছিল হচ্ছে মিরপুর ডিএসএস এলাকায়। তো দেখা যায় যে প্রথম 1 মাস সে তার কলিগদের সাথে এসেছিল এবং সে সময় কোনো ধরনের সমস্যা হয়নি। তো একদিন সে কোনো কারণে লেট করে ফেলে, সেদিন তার হলো নাইট ডিউটি ছিল। তো দেখা যায় যে নাইট ডিউটি শুরু হইতো রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত। তো দেখা যায় উনি হলো রেডি হতে হতে লেট হয়ে গেছে। নর্মালি তিনি হলো 10:30টার সময় বাসা থেকে বের হতেন তাদের কলিগদের সাথে যোগাযোগ করে, কিন্তু সেদিন তার কোনো একটা কারণে লেট হয়ে গেছে। তো দেখা যায় যে তিনি বাসা থেকে বের হতে হতেই
11টা পার হয়ে গেছে। তো যখন এই হলো মিরপুর ডিএসএস এবং হচ্ছে দিয়াবাড়ি, এই জায়গাটা কিন্তু মোটামুটি একটু 1 কিলোমিটার 1.5 কিলোমিটার একটা রাস্তা গ্যাপ। তো এই 1.5 কিলোমিটার রাস্তা দেখা যায় যে একটু রাত হলে কোনো ধরনের রিক্সা বা কোনো কিছু পাওয়া যেত না। আর এখনকার সময় যেরকম পরিবেশ, পাকা রাস্তা একদম পরিপূর্ণভাবে দালান কোঠা সবগুলো যেন মানে কোনো এক কথা অন্ধকার নেই এখন। এখন দিয়াবাড়ি এবং মিরপুরের মাঝে আসলে অন্ধকার নেই বলেই চলে, পুরো রাস্তায় আলোকিত। কিন্তু এই ঘটনাটা আজ থেকে 10 বছর আগের ঘটনা। তো দেখা যায় সেই সময় কিন্তু এতটা উন্নত ছিল না, বিশেষ করে মিরপুরের ওই জায়গাগুলো খুবই ঘিঞ্জি এলাকা ছিল। তো সেই সময় ফাঁকা ফাঁকা ছিল এবং ফাঁকা ফাঁকা জায়গার পরে আজকে বিশাল বিশাল দেখা যায় সেই সময় ফ্যাক্টরি বা হলো অফিস আদালতগুলো ছিল। তো সেই সময় দেখা যায় যে উনি হলো ওই পারভেজ তার বাসা থেকে যখন ফার্মের উদ্দেশ্যে, যেখানে চাকরি করে সেই জায়গাটার উদ্দেশ্যে রওনা দেয়, তো যাওয়ার সময় সে কোনো ধরনের রিক্সা পাচ্ছিল না। এমনিতেই লেট হয়ে গেছে অনেক, তার উপর সে কোনো ধরনের রিক্সা পাচ্ছে না। তো দেখা যায় যে অর্ধেক রাস্তা আসার পর সে একটা রিক্সাকে রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকতে দেখে এবং সে চিন্তা করে যে হোক যাই হোক, যত টাকায় নেক না কেন, রিক্সাটা দিয়ে গেলে তার একটু হলেও টাইম বাঁচবে এবং যা ওনার টিম লিডারের কাছে আর কি জবাবদিহি করা থেকে বেঁচে যাওয়া যাবে। কিন্তু আরো লেটে গেলে তো সমস্যা। তো পারভেজ হলো সেই রিক্সাওয়ালার কাছে যান এবং তাকে বলেন যে মামা, আপনি কি মিরপুর ডিএসএস এলাকায় যাবেন? তো সেই রিক্সাওয়ালা কোনো কথা বললো না, সে শুধু কাল্লায় ইশারা করে তাকে উঠতে বললো। তো ওই পারভেজ হলো রিক্সা উঠলেন এবং রিক্সাটা চলতে শুরু করলো। রাসেল ভাই, পারভেজ যেটা লক্ষ্য করলো, নর্মালি সেই সময় কিন্তু রাস্তাটা পাকা রাস্তা ছিল না, সে সময় কিন্তু কাঁচা রাস্তাই ছিল। তো সে লক্ষ্য করে যে নর্মালি কাঁচা রাস্তা দিয়ে রিক্সা যাওয়ার সময় কিন্তু রিক্সা প্রচন্ড পরিমাণে ঝাঁকি খায়, কিন্তু পারভেজ অনুভব করতেছে তার রিক্সাটা কোনো ধরনের ঝাঁকি খাচ্ছে না, মনে হচ্ছে যে একদম পাকা রাস্তার মধ্যে সুন্দরভাবে রিক্সাটা স্মুথলি যাচ্ছে, আর যেটা হওয়ার কথাই না। তো এই জিনিসটা খুবই অবাক হয়ে যায় বিশেষ করে পারভেজ। তো যখন ওই মিরপুর ডিএসএস এলাকার কাছাকাছি আসে তখন রিক্সাটা হঠাৎ করে থেমে যায় এবং যখন জিজ্ঞেস করে যে কিভাবে মামা থামলেন কেন, আর তো সামনেই তো আমার অফিস, আপনি যান। কিন্তু রাসেল ভাই সেই লোকটা কোনো কথা বলে না। তো যখন আবার পারভেজ বলতেছে যে আরে মামা কি হলো, যান, আপনাকে ভাড়া যেটা রেগুলার ভাড়া সেটার থেকে আমি ডাবল দেবো, সমস্যা নেই, আপনি যান। কিন্তু রাসেল ভাই সেই সময় ওই রিক্সা চালকটা বলতেছে মামা আমার টাকা লাগবে না, আপনি যান। তো এটাতে সে বেশ অবাক হয়ে যায় যে কি ব্যাপার, যাচ্ছে না কেন। যখন কারণ জিজ্ঞেস করে সেই রিক্সাওয়ালা কোনো কিছু উত্তর দেয় না। তো মিরপুর ডিএসএল এলাকাটা কিন্তু মোটামুটি অন্ধকার না, দেখা যায় যে সেই সময় কিছু দূর পর পরে ল্যাম্পপোস্টগুলো ছিল। এখন তো অবশ্য মিরপুর ডিএসএস পুরোটাই আলোয় আলোকিত, কিন্তু আজ থেকে 10 বছর আগে কিন্তু এরকম ছিল না। সে সময় কিন্তু বেশ অন্ধকার ছিল রাস্তাঘাটগুলো। তো সেই রিক্সাওয়ালাটা মানে আলোর মধ্যে যেতে চাচ্ছে না। তো দেখা যায় যে পারভেজ বারবার বলা সত্ত্বেও সেই লোকটা কোনোভাবেই যাচ্ছে না। তো পরে হলো এক প্রকার বাধ্য হয়ে পারভেজ রিক্সা থেকে নামায় এবং সে তার পকেট থেকে যেটা ভাড়া সেটা দেয়। কিন্তু রাসেল ভাই সে রিক্সাওয়ালাটা ভাড়াটা নিচ্ছে না, সে হাত দিয়ে ইশারা করতেছে যে লাগবে না, এই বলে সে প্যাডেল মেরে রিক্সাটা নিয়ে চলে গেল। আর পারভেজ ওখানে হয়ে দাঁড়িয়ে থাকলো যে এটা কি হলো, লোকটা আমাকে এই একটু পথ নিয়ে আসলো, একটু হলো সাহায্য হয়েছে, এখন সে টাকা নিচ্ছে না। যাই হোক, তার হলো অলরেডি অফিসে লেট হয়ে গিয়েছে, যে কারণে সে অফিসে চলে যায় এবং সে নাইট ডিউটি সুন্দরভাবে করে এবং দেখা যায় যে একটা সপ্তাহ সে সবকিছুই ভুলে যায়। তো রাসেল ভাই একটা সপ্তাহ পর তার যখন আবার নাইট ডিউটি চলে আসে, তো সেদিনেও কোনো কারণে তার লেট হয়ে যায় এবং সে বাসা থেকে বের হতে হতেই 11টা বেজে যায়। এবং রাসেল ভাই সে বাসা থেকে বের হয়েই যখন বাসার নিচে যায়, নিচে যাওয়ার কিছুক্ষণ হাঁটার পরেই সে দেখতে পায় তারই বাসার কাছে একটা গলির মধ্যে সেই একটা রিক্সাওয়ালা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। সে কাছে যায় এবং সে রিক্সাওয়ালাকে দেখেই চিনতে পারে এটা তো সেই রিক্সাওয়ালা, যে একই রকম চাদর, একই রকম শেপ,
একই রকম রিক্সা, মানে সে দেখেই আর কি বুঝতে পারে এটা সেই রিক্সাওয়ালা। এবং সে যে কাছে যে জিজ্ঞেস করে, মামা আপনি কি ডিএসএস এলাকায় যাবেন? তো আবার সে আগের মতো করে কাল্লা ইশারা করে বললো যে ওঠেন। তো পারভেজ পুনরায় হলো সেই রিক্সাতে উঠলো এবং সেই রিক্সাওয়ালার সাথে যেতে শুরু করলো। তো রাসেল ভাই ওই সেম একই প্লেসে যে রিক্সাওয়ালাটা যাচ্ছে না, মানে ওই মিরপুর ডিএসএস এলাকার ভিতরে আর যাচ্ছে না, বাইরেই তাকে বাইরে এসে থামলো এবং তাকে ইশারা করলো যে নামেন। তো যথারীতি ওই পারভেজ রিকোয়েস্ট করে যে মামা এই সামনেই তো আমার অফিস, আপনি ভিতরে যান, সমস্যা কি? কিন্তু রাসেল ভাই ওই রিক্সাওয়ালাটা গেল না, সে সেখানেই দাঁড়িয়ে আছে। তো পরবর্তীতে এক প্রকার বিরক্ত হয়ে পুনরায় পারভেজ রিক্সা থেকে নামেন এবং তার হলো ভাড়া মিটিয়ে তিনি চলে যান। তো প্রথম দিন ভাড়াটা নেননি, কিন্তু দ্বিতীয় দিনই ওই পারভেজ হচ্ছে প্রথম দিনের এবং তৃতীয় দিনের 2টা ভাড়া দিয়ে তিনি অফিসে চলে যান। তো এর পরের দিন রাতেই তিনি হলো টাইম টু টাইমলি তিনি অফিস থেকে নেমেছেন, 10:30টার সময় অফিস থেকে নেমেছেন। নর্মালি তিনি তার কলিগদের সাথেই টাইম টু টাইম সঠিক সময়ে যান। 10:30 বা 10টার দিকে তারা হলো গল্পগুজব করতে করতে তারা অফিসে চলে যায় নাইট ডিউটিতে। তো দেখা যায় যে সেদিন তিনি হলো 10:30টার সময় বাসা থেকে নামার পরে তিনি দেখেন যে তার বাসার নিচেই ওই রিক্সাওয়ালাটা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। তো তিনি বেশ অবাক হয়ে যান এবং তিনি চিন্তা করেন যেহেতু রিক্সাওয়ালাটা তার বাসার নিচেই দাঁড়িয়ে আছে, তো অযথা হেঁটে যে লাভ কি, আজকে রিক্সা দিয়েই যাই, ভালোই হয়েছে, রিক্সা খোঁজা লাগবে না, এখন রিক্সাতেই যাওয়া যাবে। তো রাসেল ভাই কি মনে করে উনি যেন সেদিন কোনো কলিগকে ফোন টোন না করেই তিনি সেই রিক্সাতে বসেন এবং তিনি তার অফিসে হতে সেই রিক্সাটা যাওয়া শুরু করে। এবং রাসেল ভাই একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে রিক্সাটা যখন মাঝ পথে যায় তখন হঠাৎ করে রিক্সাটা থামে এবং সে বলে যে সে আর যাবে না। তো এটাতে খুবই রাগান্বিত হয় পারভেজ, কারণ এতদিন তো সে মোটামুটি অফিসের ডিএসএস এলাকার কাছাকাছি নেমে দিয়েছিল, আর আজকে হঠাৎ কি হলো যে মাঝ রাস্তায় তাকে নামিয়ে দিচ্ছে। তো সে বারবার রিকোয়েস্ট করার পরে কোনোভাবেই সেই রিক্সা চালকটা তাকে মানে নিয়ে যেতে রাজি হচ্ছে না। তো এরপরে সে খুবই বিরক্ত হয় এবং সে রিক্সা থেকে নামে এবং যখন তাকে ভাড়া দিতে চায়, আজকে সে আগের প্রথম দিনের মতো ভাড়া নিচ্ছে না, সে বলতেছে যে লাগবে না, এটা বলে সে রিক্সা টান দিয়ে চলে যায়। তো বাকিটা রাস্তা সে হেঁটে হেঁটে ডিএসএস এলাকায় যায় এবং সেদিনের মতো সে অফিস করে। তো রাসেল ভাই এভাবে তার সেদিনের নাইট ডিউটিটা শেষ হয়। তো ঠিক 14 দিন পরে তার পুনরায় আবার যখন নাইট ডিউটি আসে, এতদিনে সে সবকিছু ভুলে গিয়েছিল এবং সে যখন প্রথম দিন নাইট ডিউটি করবে, সে পুনরায় যখন বাসার থেকে নামে সে আবার সেই একই রিক্সাওয়ালাকে দেখতে পায় এবং সে পুনরায় আগের মতো করে রিক্সায় ওঠে এবং সেই রিক্সাওয়ালা আবার ওই মাঝ রাস্তায় যেয়ে থামে আর যায় না। এতে করে সেদিন পারভেজ তার মানে মেজাজ ধরে রাখতে পারে না, যে কি ফাজলামি শুরু করতেছেন আপনি, আমার বাসার নিচে যেয়ে দাঁড়িয়ে থাকেন, আমি হলে আপনার রিক্সায় উঠি আর আপনি আমাকে মাঝ রাস্তায় এসে আর যান না, ফাজলামি পাইছেন এটা সেটা, মানে একদম সে খুবই রাগান্বিত হয়ে যায়। তো রাসেল ভাই সেই রিক্সা চালকটা একটা চাদর দিয়ে মোড়ানো ছিল, আসলে সময়টা ছিল শীতকাল, যার কারণে শীতের হাত থেকে বাঁচার জন্য সবাই মোটামুটি সে সময় মাফলার বা হচ্ছে চাদর ইউজ করে, বিশেষ করে যারা রিক্সা চালায় তারা হলো ওই বিশেষ এক ধরনের চাদর আর কি, গ্রামে আসলে মানুষের যেরকম চাদর মুড়ে দিয়ে থাকে ওই ধরনের চাদর মোড়া ছিল। তো এতদিন আসলে উনি ওই রিক্সা চালকটার ফেসটা ভালোভাবে দেখতে পাননি। তো আজকে যেন যখন পারভেজ খুবই রাগান্বিত হয়েছিলেন, তখন ওই লোকটা যখন তার মাথা থেকে এই চাদরটা সরায়, রাসেল ভাই পারভেজ যেটা দেখেন সেটা এক মুহূর্তে যেন তিনি হয়ে যান। তিনি দেখেন যে এটা কোনো সাধারণ মানুষ নয়, সেই মানুষটার শরীরটা যেন আগুনে পুড়ে কালো হয়ে গিয়েছে, একদম কুচকুচে কালো, মুখের অবয়বটা এত বিশ্রী যেটা থেকে ওনার বমি আসার মতো উপকরণ, মনে হয় যে আগুনে পুড়ে একটা বিভৎস হয়ে গেছে তার মুখটা। তো এটা দেখে তিনি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যান এবং এতক্ষণ তিনি যে চিল্লাচিল্লি করতেছেন এইটা তার ফেসটা দেখার সঙ্গে সঙ্গে তিনি একদম শান্ত হয়ে যান এবং তিনি কি করবেন বুঝতে পারতেছেন না। তিনি শান্ত হয়ে যখন
সেই রিস্কাওয়ালাকে পাশ কেটে চলে যাচ্ছেন। তো রিস্কাওয়ালা কোনো কিছুই তাকে ডাকলো না বা কোনো কিছুই বললো না। তো রিস্কাওয়ালাও তার নিজের মতো করে রিস্কা প্যাডেল মেরে চলে গেল। তো স্যার ভাই দ্বিতীয় দিন যখন আবার তিনি ওই সেম ভাবে 10:30 বা 11টার মতো তিনি যখন বাসার থেকে নামেন, সেই সময় তিনি পুনরায় তার নিচে একটা রিস্কা ওই রিস্কাওয়ালা সহ রিস্কাওয়ালাকে দেখতে পান। রিস্কা সহ রিস্কাওয়ালাকে দেখতে পান এবং এটাতে তিনি মোটামুটি ভয় পেয়ে যান, কারণ সেই লোকটা তো খুবই মানে চেহারাটা তো ভালো ছিল না, দেখতে বিশ্রীর মতো বা আমার এক কথা বিভৎস ছিল। তো তিনি ভয়ে ভয়ে তিনি হলো সেই রিক্সা চালকের গাড়িতে উঠলেন না এবং তিনি পাশ কাটিয়ে তিনি তার কলিগদের ফোন দেওয়ার চেষ্টা করলেন এবং তিনি চিন্তা করলেন যে আজকে কোনো রিক্সাতে যাবেন না, তিনি তার কলিগদের সাথে যোগাযোগ করে তাদের সাথে যাবেন। কিন্তু রাসেল ভাই তিনি লক্ষ্য করেন যে তার ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না, অথচ এরকম তো হওয়ার কথা না। ঢাকায় এরকম কখনোই হয় না যে ফোনে নেটওয়ার্ক ইস্যু বা কোনো কারণে নেটওয়ার্ক পাচ্ছে না। তিনি বারবার ফোনটাকে ফ্লাইট মোড করতেছেন, আবার ঠিকঠাক করতেছেন, চালু করতেছেন, কিন্তু কোনোভাবেই তিনি দেখেন যে নেটওয়ার্ক পাইতেছেন না। তার ফোনে 2টা সিম ছিল, একটা রবি একটা গ্রামীণ সিম, কিন্তু দুইটাই যেন নেটওয়ার্ক পাচ্ছে না। একটা সিমের সমস্যা হলে একটা সিম তো পাওয়ার কথা, কিন্তু কোনো সিমই তার ফোনের মধ্যে নেটওয়ার্ক পাইতেছে না। তো এটাতে তিনি বেশ অবাক হয়ে যান এবং তিনি চিন্তা করেন যে হয়তো কিছু দূর গেলে, বিশেষ করে ওদের বাসা থেকে বের হয়ে একটা মসজিদ আছে, সেই মসজিদের সামনে দেখা যায় কতগুলো চায়ের দোকান আছে। তো নর্মালি ওদের কলিগগুলো ওই চায়ের দোকানে চা খায়, পরে হচ্ছে সবাই একত্রিত হয়ে সেখানে সবাই মিলে আর কি অফিসে চলে যায়। তো পারভেজ চিন্তা করলো যে সেই চায়ের স্টলে অবশ্যই তার কলিগরা সবাই না থাকলেও 2-1জন তো পাওয়া যাবেই, তো তাদের সাথে পরে অফিসে যাওয়া যাবে। কিন্তু রাসেল ভাই সে দেখে যে কোনো চায়ের স্টলেই তার কোনো কলিগ নেই। তো এক প্রকার সে বাধ্য হয়ে চিন্তা করলো যে যেহেতু বাসার নিচে যেহেতু রিক্সা চালকটা দেখেছি আর তো এদিকে দেখলাম না, তো যাই, এখন তো আর কোনো সমস্যা নেই, একা একা যেতে আর কি হবে। তো তিনি একা একা বাসায় ওই অফিসের উদ্দেশ্যে যাওয়া শুরু করলেন। তো রাসেল ভাই ওই রিক্সা চালকটা ওনাকে মাঝ রাস্তায় যেখানে গত 2 দিন নেমে দিয়েছিল কোনো কারণ ছাড়াই, উনি যখন বাসা থেকে ওই পর্যন্ত হেঁটে আসেন, উনি এসে দেখেন ওই রিক্সা চালকটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে মাঝ রাস্তা বলতে তার বাসা থেকে অফিসের মাঝামাঝি যে জায়গাটা তাকে নামিয়ে দিয়েছিল, সেই জায়গাটা রিক্সাওয়ালাটা দাঁড়িয়ে আছে। তো এটা তো দেখে তিনি বেশ অবাক হয়ে যান, কি ব্যাপার, তিনি তো সেই রিক্সাওয়ালাটা তার বাসার নিচে দেখে আসলেন, আর এত দ্রুত তো রিক্সাওয়ালাটা তাকে ওভার করলে, মানে তাকে যদি ওভার করে আসতো তাহলে সে যে রিক্সাটা দেখতে পেত এবং সে তো অবশ্যই তাকে থামাতো বা অন্য কোনো রিক্সাওয়ালা হলেও তো তাকে সে ডাক দিত। কিন্তু সে বাসার থেকে আসার পথে তো কোনো ধরনের রিক্সা যাইতে দেখেনি, তাহলে এই রিক্সাওয়ালা তার বাসার থেকে এখানে আসলো কিভাবে? তো সে বেশ অবাক হয়ে যায়, তো মোটামুটি ভয়ও পেয়ে যায়, কারণ আশেপাশে কোনো বিল্ডিং বা কোনো মানুষ তেমন নেই, একদম শুনশান একটা জায়গা, বিশেষ করে ওই ডিএসএস এলাকা এবং দিয়ে বাড়ির মাঝামাঝি জায়গাটা কিন্তু খুবই শুনশান একটা জায়গা। তো উনি অনেক অবাক হয়ে যান এবং যখন তিনি ওই রিক্সা চালকটাকে ওভারটেক করে যাওয়ার চেষ্টা করেন পায়ে হেঁটে, তখনই রাসেল ভাই ওই রিক্সা চালকটা পারভেজের নাম ধরে ডাকে, পারভেজ সাহেব আপনি যাবেন না, আপনার জন্য তো রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছি। তো পারভেজ খুবই অবাক হয়ে যায়, কারণ এ পর্যন্ত যতদিন তিনি রিক্সাতে উঠেছেন সেই লোকটার সাথে কখনোই ফ্রিলি কথা হয় নাই বা তার সে নামটা তাকে কোনোদিন বলেনি, তাহলে এই রিক্সা চালক তার নাম জানলো কি করে? তিনি বেশ অবাক হয়ে যান এবং তিনি যখন পিছনে তাকান, সেই রিক্সা চালক যখন তার নাম ধরে ডাকার পর যখন তিনি পিছনে তাকান, তিনি দেখেন যে কেউ নেই। তো এটা দেখে তার জন্য কলজা যেন শুকিয়ে যায় এবং রাসেল ভাই তিনি আর অফিসে যাওয়ার সাহস পান না। তিনি যে রাস্তা দিয়ে এসেছিলেন সেই রাস্তা দিয়েই তিনি সেই টি স্টল দিকে, ওখান থেকে টি স্টলটার কাছাকাছি, তিনি টি স্টলের দিকে দৌড়াতে থাকেন
রাসেল ভাই দৌড়াতে থাকেন। তার কাছে মনে হচ্ছে যে রাস্তা যেন ফুরাচ্ছে না, অথচ 5 মিনিটের রাস্তা তার কাছে মনে হচ্ছে যে যেন 5 কিলোমিটার রাস্তা। তিনি অনেকক্ষণ দৌড়ানোর পরে অবশেষে টি স্টলে চলে আসেন এবং তিনি প্রচন্ড পরিমাণে হাঁপাতে থাকেন। তো ওই চায়ের দোকানদার তাকে জিজ্ঞেস করতেছে যে মামা কি হয়েছে, আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন? তো উনি বলে যে তিনি ওই ঘটনাগুলো বলেন যে এরকম এরকম আমি আসলে এরকম একটা রিক্সা চালককে এরকম দেখেছি, কিন্তু পরে যখন আমার নাম ধরে ডাকলো আমি পিছনে তাকিয়ে দেখি সেই রিক্সা চালকটা নেই। তো রাসেল ভাই ওই যেটা হলো চা বিক্রেতা, উনি যে ঘটনাটা বললো, মানে যেটা বললো সেটার জন্য পারভেজ মোটেও প্রস্তুত ছিল না। তো ওই চায়ের দোকানদার বলতেছে, আরে মামা কি বলেন, এই রিক্সা চালক আপনাকে দেখা দিয়েছে? আরে আপনার তো ভাগ্য ভালো যে আপনার কোনো ক্ষতি হয়নি। আপনি এক কাজ করেন, আপনি আর একা যাইয়েন না, আপনি আপনার কোনো কলিগ বা কারোর সাথে যাইয়েন, একা একা যাইয়েন না, আপনার ক্ষতি হতে পারে। তো এটা শুনে পারভেজ বেশ কৌতূহল হয় যে ক্ষতি হতে পারে মানে কি হয়েছে মামা, কি সমস্যা? কয় মামা ওই জায়গায় একটা রিক্সাওয়ালাকে কিছু দুষ্কৃতী তাকে হলো হত্যা করেছে এবং হত্যা করার পর ওখানে একটা ডোবার মধ্যে তাকে কচুরিপানা দিয়ে নাকি সেফে রাখা হয়েছে। তো পরবর্তীতে নাকি ওখানে পচা গন্ধ তৈরি হয়, মানে একটা মানুষ মারা গেলেন ওই কচুরিপানার নিচে যদি কাউকে রাখা হয় তো দেখা যায় কয়েকদিন পরে কিন্তু একটু প্রচন্ড পরিমাণ গন্ধ তৈরি হবে। তো এরকম অদ্ভুত একটা গন্ধ তৈরি করার পর একটা মানুষ নাকি একদিন দেখতে পায় যে ওইখানে পানির নিচে আর কি বা কচুরিপানার দিয়ে নাকি একটা মানুষের হাত দেখা যাচ্ছিল। তো পরবর্তীতে পুলিশ আসে এবং পুলিশ এসে সে লাশটা উদ্ধার করে। তো এই লাশটা উদ্ধার করে নিয়ে চলে যায়। তো আসলে এখন পর্যন্ত জানা যায়নি যে ওটা কার লাশ ছিল বা ওই রিক্সা চালকটা কে ছিলেন, এটা জানা যায়নি। আর এর পরবর্তীতে ওই দিক দিয়ে যারা আসলে যাতায়াত করে প্রায় নাকি অনেক মানুষকে এই রিক্সা চালকটা দেখা দিত, এবং এমনকি যারা হলো অফিস করতে যায় ওইদিকে তাদের সাথেও নাকি সেই রিক্সা চালকের দেখা হতো এবং তাদের সাথে অনেক ধরনের ইনসিডেন্ট হতো এবং তারা অনেক ট্রমায় ভুগতো এবং তাদের অনেক নাকি ক্ষতিও হতো। বিশেষ করে ওই রিক্সা চালক নাকি এত জোরে পরিমাণ রিক্সা চালাতেন, দেখা যায় যে ওই রিক্সাটা ওই যেই পুকুরে মেরে ওখানে রাখা হয়েছিল, রিক্সা চালকটাকে রাখা হয়েছিল, সেখানে নাকি নিয়ে যে পানির চুবা খাওয়া হতো, সেই মানুষগুলোকে চুবানো, মানে রিক্সাটা নামাই দেওয়া হতো এবং পরবর্তীতে মানুষ সেখানে সেই পানিতে পড়ে যেত। তো আপনার সাথে তো এই ধরনের কোনো কিছু হয়নি, আল্লাহর রহমতে হয়তো আপনার ভাগ্য ভালো। তো এটা ওই রিক্সা চালকটা বললো যে না সরি ওই যিনি চা বিক্রি করেন তিনি বললেন। তো উনি বললেন যে মামা আসলে ওইদিকে রাস্তাটা ভালো না, এই ধরনের কিছু ঘটনা ঘটে, আপনি একা একা যাইয়েন না। তো আসলে ভাই পরবর্তী থেকে ওই পারভেজ আসলে যেহেতু অফিস করাই লাগবে, করার কিছু নেই, তো দেখা যায় যে উনি পরবর্তীতে ওই দিক দিয়ে যাওয়া শুরু করেন, কিন্তু আপনার হচ্ছে কলিগদের সাথে তিনি যান। তো এর ঠিক এভাবে তিনি 5 বছর যাওয়ার পরে আসলে ওই রাস্তাঘাটগুলো পরবর্তীতে ঠিক করা হয়, বিশেষ করে তারপরে মেট্রো রেলের কাজ শুরু করা হয়, খোলাখুলি যে কাজগুলো, এই কারণে দেখা যায় যে ওই রাস্তাটা দেখা যায় মানুষ চলাচল বেশি হয়, কারণ রাস্তাটা আগে খুব চিকন ছিল। আর 5 বছর পরে যে রাস্তাটা একদম কাজ শুরু করার কারণে রাস্তাটা বড় করা হয়, চওড়া করা হয়, ফলে এদিক দিয়ে বাস ট্রাক এবং মানে মালবাহী ট্রাকগুলো যাওয়া আসা শুরু করে, সেই সাথে মানুষও যাতায়াত বাড়ে। তো এরপর থেকে নাকি রাসেল ভাই ওই পারভেজের সাথে আর কোনো ধরনের সমস্যা হয়নি। তিনি বলেছেন এটা ছিল তার জীবনের একটা চাকরি করা অবস্থায় ঘটে যাওয়া একটা ঘটনা। তিনি এখন ঢাকা মিরপুরে চাকরি করতেছেন না, তিনি একটা অন্য জায়গায় চাকরি করতেছেন। তো এটা ছিল পারভেজের ঘটনা, তিনি আমাকে এটা শেয়ার করেছেন। তো রাসেল ভাই আমি জানি না ঘটনাটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমি আপনাদের একটা ঘটনা পড়ে শোনাবো, যে ঘটনাটি পাঠিয়েছেন আসিফ নামে এক ভাই।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, কিন্তু তার বাসা হচ্ছে চট্টগ্রামে। ঢাকায় তার একটা ছোটবেলার বন্ধু আছে রাকিব, যার সাথে তিনি একটা মেসে থাকেন। তো তারা রাকিবের বাসা একই গ্রামে, মানে চিটাগংয়ের একই গ্রামে। বাসাটাও খুব বেশি দূরে না, তাদের বাসা থেকে ওদের বাসা কিছুটা দূরে, মানে একদম অল্প ডিস্টেন্সের বাসা। তো উনি আর রাকিব একসাথেই থাকেন সবসময়। তো রাকিবের একটা সিগনিফিক্যান্ট সাইড তিনি বলে রাখতে চান যে রাকিব আসলে আমাদের মতো কোনো ধর্মে বিশ্বাস করে না। এরকম হওয়ার একটা পেছনে বড় কারণ হচ্ছে ক্লাস 7-এ থাকতে ও আসলে বোর্ডিংয়ে শিফট হয়ে যায়, বোর্ডিং স্কুলে পড়াশোনা করে। তো যেই সময়ে ওর এইসব ব্যাপারে ধারণা হওয়ার কথা, ওই সময় তার আসলে পাশে কেউ না থাকে, এই ধরনের কিছু হয়নি এবং মনের মধ্যে কিছু ছিলও না। এবং তার বিশ্বাসটা এরকম হয়েছে যে আল্লাহ বললেও যে কেউ একজন আছে, এই সেটার মধ্যে তিনি আসলে আর ছিলেন না। আর সে ছিলেন মোটামুটি অন্যমনস্ক, সারাদিন আজগুবি সব চিন্তা ভাবনায় তার মাথার মধ্যে ঘুরত। কিন্তু যিনি ভাই পাঠিয়েছেন আসিফ ভাই, তিনি সম্পূর্ণ উল্টা। তিনি নামাজ বাদ না দেওয়ার চেষ্টা করেন এবং এগুলাতেই নর্মালি তিনি বিশ্বাস করেন। তো তারা যেহেতু একই ডিপার্টমেন্টে পড়তেন, ডিপার্টমেন্টে আবার আসিফ ভাইয়ের খুব ভালো নাম ডাক ছিল তার রেজাল্টের জন্য, রেজাল্ট অনেক ভালো করতেন। তবে সে ছাত্রী হিসাবে তেমন একটা ভালো ছাত্র ছিল না। সারাদিন উনি যে ফ্রেন্ড আছে রাকিব মোবাইল নিয়ে পড়ে থাকতো। তো দুইজন সম্পূর্ণ আলাদা হওয়ার পরেও তাদের মধ্যে খুব ভালো একটা মিল ছিল। তো তিনি তাকে জিজ্ঞেস করলেন, তিনি তাকে আসলে বিশ্বাস করতেন অন্ধের মতো, তাই নিজের ভাইয়ের মতো তিনি জানতেন তার বন্ধুকে। এক ঈদে গ্রাম গেল, কিন্তু যে আসিফ ভাই আছেন তিনি ঈদের মধ্যে তার ফ্রেন্ড গেছে কিন্তু তিনি যান না, একটা কাজে থেকে গেলেন। সে যাওয়ার পর বেশ কিছুদিন হয়ে যায় ঈদের, কিন্তু তার আসলে নাম আর আসার ব্যাক করার কোনো নামগন্ধ নাই। আর তিনি কয়েকবার কলও দিয়েছেন, কলও তিনি ধরছিলেন না। তার বাসায় কল দেওয়া হলেও তিনি কল ধরছিলেন না। এরপরে অনেক মাস কেটে যায় এবং কোনো খোঁজ খবর ছিল না। একদিন কোথ থেকে হুট করে তিনি বাড়ি ফিরে আসেন। তাকে অনেকদিন পরে দেখে আসলে আসিফ সাহেব নিজেও আসলে না শান্তির নিঃশ্বাস ফেলেন। অনেকদিন পর এসছে বন্ধু মানুষ, তো সেই বাড়িতে এসেই তাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো আসলে রাকিব কান্না করতে শুরু করে। এখন রাকিব ভাইয়ের বন্ধু মানে আসিফ ভাই, যিনি ঘটনা শেয়ার করেছেন, তিনি আসলে বুঝতে পারছিলেন না হচ্ছিল কি। পরে কাঁদো গলায় বলতে লাগলো রাকিবের আম্মু নাকি অসুস্থ, চিকিৎসার জন্য নাকি বেশ কিছু টাকা পয়সা দরকার, এখন এই টাকা কোথায় পাবে। পরে আসিফ ভাই, যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন, তাকে আশ্বস্ত করলেন যে তার আব্বাকে বলে টাকা দেওয়া যাবে। কিন্তু এক মুহূর্ত দেরি না করে তার আব্বার কাছে ফোন দিয়ে সে টাকার ব্যবস্থা করেন। তো তার আব্বা বড় ব্যবসা ছিল, তাই টাকা দিতে কোনো সমস্যা হয়নি। টাকা দেওয়ার পরও তার ব্লাড গ্রুপ জানতে চাইলে আসিফ ভাই বললেন যে আমার ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ, এবং সে ও তার আম্মুরও নাকি এ পজিটিভ, মানে ওই রাকিব ভাই বলতেছে তার আম্মুরও নাকি এ পজিটিভ রক্ত লাগবে। তো আসিফ সাহেব নিজেও রাজি হয়ে গেলেন, রক্ত দিতে হবে যেহেতু। তার সাথে পথে যেতে যেতে অনেকটা সময় তাকে সান্ত্বনা দেন যে কিচ্ছু হবে না আন্টির, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে আসলে তারা হাসপাতালে পৌঁছে যায়। আর পৌঁছাতে একজন নার্স এসে তাকে রক্ত দান করার বিষয়ে নিয়মগুলো বলে এবং তাকে রুমে নিয়ে যায়। রক্ত দেওয়ার পর রাকিবের কাছে যেতে চাইলে নার্স তাকে বললো যে মাঝে মাত্র রক্ত দিয়েছি, একটু বিশ্রাম নিতে, এই বলে সে তার হাতে একটা অ্যাপেল ধরিয়ে দেয়, বলে এটা খেয়ে ঘন্টাখানেক বিশ্রাম নেন। তো তার আর রাকিবের কাছে যাওয়া গেল না, তার আম্মুকে ওর দেখা হলো না। ঘন্টাখানেক পরে পুরো হাসপাতাল ঘুরেও সেই নার্স আর রাকিবকে আসিফ ভাই আর পেলেন না। পরে তিনি বাসায় চলে আসলেন। এসে কেমন জানি নিজেকে অনেক দুর্বল মনে হচ্ছিল, এমন মনে হচ্ছিল যেন তার শরীরের মধ্যে তিনি বাদে আরো কয়েকজন মানুষ আছে। তো নিজেকে অনেক ভারী ভারী মনে হচ্ছিল। তো কাজেই বাসায় এসে ফ্রেশ হয়ে তিনি শুয়ে পড়েন। এরপর দিন থেকেই কেমন যেন তার দিনকাল বদলে যেতে শুরু করে। কেন জানা যায়নি, নিজেকে অনেক সময় দুর্বল মনে করছিলেন। তার এমন মনে হতো তার উপর 100 কেজির বোঝা, সেই বোঝাটা চাপিয়ে দেওয়া আছে, এগুলার ভারে তিনি নুয়ে পড়ছেন। এভাবে বেশ কিছুদিন যায়, রাকিব ভাইয়ের আর কোনো খোঁজ খবর নাই। সে কলও ধরছে না, কারোর সাথে যোগাযোগও করছে না। এখন তার আব্বুকে তার ব্যাপারটা জানানো হয় এবং তাদের বাড়িতে খোঁজ নেওয়া হয়। তা আব্বু খোঁজ নিয়ে জানায় আসিফ সাহেবের আব্বু যে তারা কেউ বাড়িতে নাই। তো তিনিও খুব আসলে চিন্তায় পড়ে যান, গেল কোথায় ওরা, কোনো কথা নাই, বার্তা নাই, হুট করে উধাও।
তো এরকম অবস্থায় প্রায় 3 মাস কেটে যায়, রাকিব সাহেবের কোনো খোঁজ খবর নাই। হঠাৎ একদিন রাকিব সাহেব বাসায় আসে। তাকে দেখে মনে হচ্ছিল সে বহুদিন কিছু খায়নি। শরীর শুকিয়ে গেছে, চোখ দুটো অক্ষি কটরে ঝুঁকে গেছে, মুখে কোনো রক্ত নাই, একদম ফ্যাকাশে অবস্থা। হাত মুখ পা যেন একেবারে রক্ত শূন্য হয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাদেরকে দেখে তাদের মনে হতে যে সে কত রাত ঘুমায়নি। বলতে গেলে মনে হচ্ছিল সে একজন মৃত মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে, মানে আসিফ ভাইয়ের সামনে রাকিব দাঁড়িয়ে আছে। তো রাকিব সাহেব আসার পরেই আগে আন্টির কথা বলতে সে কান্না করে দিল। কাদো কাদো গলে বলতে থাকলো সেদিন টাকা নিয়ে গিয়ে যাওয়ার পর দেখে তার আম্মু আর নেই, এরপর থেকে সে এরকম পাগল হয়ে গেছে। আসিফ সাহেব আর কথা বাড়ায়নি, তাকে ঘরে নিয়ে যায়। তো এরপর থেকে সবসময় সে একা একা বসে থাকতো, খাওয়া দাওয়া করতো না, শুধু রুমের এক কোণে বসে কি যেন সবসময় বিড়বিড় করতো তার ফ্রেন্ড রাকিব। তো আরেকটা জিনিস হচ্ছে, ও আসার পর থেকেই তাদের রুমটা সবসময় ঠান্ডা থাকতো। বাইরে প্রচণ্ড গরম থাকলেও রুমের ভিতর ফ্যান ছাড়তে হতো না, এত ঠান্ডা থাকতো। আবার কিছুদিন ধরে সবাই আসিফ সাহেবের সাথে কেমন যেন একটা ব্যবহার শুরু করলো, মানে তাদের ব্যবহার, সবার মধ্যে একটা ব্যবহারের চেঞ্জেস দেখা গেল। মানে অনেকেই তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, মানে আসিফ সাহেবের দিকে, তার পরিবারের পরিজনরা। আবার অনেকেই তাকে দেখে দূরে চলে যায়, যেন কি না কি দেখে ফেলেছে। আর আসিফ ভাই রাকিবকে নিয়ে বাইরে যেতে হতো, একটু হাঁটাহাঁটি করতো। একদিন বিকালে রাস্তা দিয়ে যাচ্ছে, তো তার চোখের মানে তার এক ক্লাসমেটকে তারা দেখে বললো যে রাতে ঘুমাচ্ছে নাকি, কি করে সারা রাত? তাদের একটা ক্লাসমেটের সাথে রাস্তায় দেখা আর কি। চোখে নিজে অবস্থা কেন, রাতে একটু ঘুমানোলে শরীর তো খারাপ করবে। এই বলে সে চলে গেল। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তাদের সাথে যে আরেকজন আছে, সে এটা খেয়ালই করলো না যে রাকিবকে সে রাকিবকে দেখেই নেই। ওই দিন তার আবার এলাকার মসজিদের ইমাম সাহেবের তাকে দেখে বলেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তিনি বললেন হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। তো তিনি বললেন যে হুজুর বললেন যে না, তুমি ঠিক নাই, তোমার চোখ দেখলেই বোঝা যায়, মনে হয় নামাজ কালাম পড়া বাদ দিয়ে দিয়েছ, তাই বুঝিয়ে অবস্থা হয়েছে। আবার নামাজ পড়া শুরু করো, রাতে ঠিক মতো ঘুমাও। এই বলে তিনি চলে গেলেন। তো আসিফ সাহেবও বাসায় চলে আসেন, অনেক চিন্তায় পড়ে যান যে আসলে কি হচ্ছে তার সাথে। কিছুক্ষণ পরে এশার আজান দিল। তো নামাজ পড়ে এসে খাটের উপর শুতেই চোখের সামনে অনেক আজে বাজে জিনিস আসলে ফুটে উঠছিল, ভেসে উঠছিল। তিনিও সহ্য করতে না পারে চোখ খুলতেই দেখে যে রাকিব তার সামনে বসে আছে এবং এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ দিয়ে মনে হচ্ছে যেন তাজা রক্ত গড়িয়ে পড়ছে। এটা দেখে আসিফ সাহেব খাট থেকে উঠে তার কাছে যেতেই সেই মুহূর্তেই উধাও হয়ে গেল। সবকিছু যেন নিমেষের মধ্যেই ঘটে গেল। আসিফ সাহেব তার দৃষ্টিভ্রম ভেবে আবারও শুয়ে পড়লেন। পরদিন সকালে তাদের বাসা যেয়ে খালি রান্না করে তিনি তার কাছে জানতে এলেন যে আজকে কতজনের খাবার রান্না করতে হবে। তো তিনি তো প্রতিদিনের মতো বলে 8 জনের। এটা শুনে তিনিও মুখটা কেমন করে যেন করে করে চলে গেলেন। কিছুক্ষণ পরে বাসার অন্য সবাই তার রুমে এসে তাকে জিজ্ঞেস করলো যে আমি কেন 8 জনের রান্না করতে বলছি, আমরা তো 7 জন। তাদের কথা শুনে মোটামুটি আসিফ সাহেব আকাশ থেকে পড়লেন। তো তিনি বলেন কি তোমরা যে রাকিবকে দেখতে পাচ্ছ না? তারা তার দিকে মানে আসিফ সাহেবের দিকে তাকিয়ে রইল যেন তিনি কি না কি ভুল বলেছে। পরে একজন বলল যে তোমার মানসিক ডাক্তার দেখানো উচিত, পরিবার থেকে একজন বলল। এই বলে সবাই রুম থেকে চলে যায়। আসলে আসিফ সাহেবও বুঝলো না তার সাথে আসলে কি ঘটছে। সাথে সাথে তিনি তাদের মসজিদের ইমামের সাহেবের কাছে চলে যায়। তার কাছে একদম শুরু থেকে সব ঘটনা বলে। তিনি সব কিছু শুনে আসিফ সাহেবকে বলেন যে হয়তো কোনো বদ জিন তার ক্ষতি করার চেষ্টা করছে, এই জন্য মনে হচ্ছে। এই বলে তিনি তাকে একটা ভয়েস দিলেন যে সেখানে বেশ কিছু আয়াত তিলাওয়াত ছিল। এটা তাকে দিয়ে বলেন যে রাতে যাতে এটা শুনতে শুনতে ঘুমায় অথবা এটা ছেড়ে ঘুমিয়ে যায়। তার কথা মতো তিনিও জিনিসটা তার কথা মতো সারলেন। সেদিন রাতে যখন ঘুমাতে যাবে তখন হুজুরের কথার মতোই সেই তিলাওয়াত শুনতে শুনতে তিনি শুয়ে পড়েন। পরের দিন সকালে তাদের বাসা যেই খালা রান্না করতো তিনিও তার কাছে জানতে এলেন যে আজকে কতজনের খাবার রান্না করতে হবে। তো তিনিও বলেন প্রতিদিনের মতো 8 জনের। এটা শুনে তিনিও মুখটা কেমন যেন চোর করে চলে গেলেন। কিছুক্ষণ পর বাসার জন্য অন্য সবাই আসলে আসিফ সাহেবের রুমে এসে তাকে জিজ্ঞেস করলো তিনি কেন 8 জনের খাবার রান্না করতে বলেছে। তারা তো থাকে 7 জন। তাদের কথা শুনে তিনি রীতিমতো আকাশ থেকে পড়লেন। তিনি বললেন যে তোমরা রাকিবকে দেখতে পাচ্ছ না? তারা তার দিকে তাকিয়ে অবাক হয়ে দৃষ্টিতে তাকিয়ে রইল যেন আমি কি না কি বলে ফেলেছি।
এরকম টাইপের আর কি। পরে একজন বলল, তোমার মানসিক ডাক্তার দেখানো উচিত। সবাই রুম থেকে চলে গেল। তিনিও বুঝলো না তার সাথে কি ঘটছে। এর মধ্যে সাথে সাথে মসজিদের ইমাম সাহেব চলে এসছে। তার কাছে একদম শুরু থেকে সবকিছু বললেন। তিনি সবকিছু বললেন, হয়তো বদ জিন তাকে ক্ষতি করতে চেষ্টা করছে, এই জন্য এমন হতে পারে। এই বলে তিনি তাকে একটা ভয়েস দেন। আর ইমাম সাহেব যে ভয়েসটা দেন সেটা তারা আসলে রেখে দেয়, এবং সেদিন রাতে যখন তারা ঘুমাবে তখন হুজুরের কথা মতো তিলাওয়াত শুনতে শুনতে ঘুমাবে। তো মাঝরাতে ঘুম ভাঙতে দেখে যে রাকিব তার খাটের এক কোণায় বসে সে কি যেন বিড়বিড় করছে, আর কিছুক্ষণ পরপর গোঙানি দিচ্ছে। তো এরপরেই সে খাট থেকে এক ক্লাফে রুমের ফ্লোরের উপর বসে সেখানে রক্ত বমি করে। সেই বমির সাথে সাথে আরো অনেক কিছু বের হয়ে আসলো। তো এগুলো দেখে আসলে আসিফ সাহেব নিজেও ঠিক থাকতে পারলো না। তিনি ওয়াশরুমে দৌড় দিলেন এবং বমি করলেন। তিনি দেখলেন তার বমির সাথে রক্ত বের হচ্ছে। এটা দেখে তিনি বেশ ভয় পেয়ে যান, কারণ বমির সাথে রক্ত বের হওয়াটা কোনোভাবেই শারীরিকভাবে খুব ভালো কন্ডিশন না। তো পরক্ষণে যখন রুমে আসেন, রুমে এসে দেখে রাকিব রুমে নাই, রুমের কলিং বেল বাজছে। তিনিও ভয়ে ভয়ে দরজা খুলে দেখে একজন লম্বা লোক, বিশাল বড় পাঞ্জাবির মতো আলখেল্লা পরা, বলল যে আপনাদের বিপদ হতে পারে, তাই নাকি তাকে ইমাম সাহেব পাঠিয়েছে। এখন যেহেতু ইমাম সাহেবের রেফারেন্স দিয়েছে তাই তিনি তাকে ভেতরে আসতে বলে। তো রুমে ঢুকেই তিনি আগে হুজুরের দেওয়া সেই তিলাওয়াত বন্ধ করলেন। এরপর মেঝেতে একটা পেন্টাগন আঁকলেন এবং সেগুলোর প্রতি প্রত্যেকটা কোণে একটা করে বড় মোমবাতি জ্বালালেন, আর একদম মাঝে একটা ছাগলের কাটা মাথা রাখলেন এবং অন্য কোনো এক ভাষায় মন্ত্র পড়তে শুরু করলেন। তারা সব কাজ দেখে আসলে আসিফ সাহেবের বমি চলে আসলো। আসলে এটা এক্সপেক্টেড না, এই কাজ করার জন্য তাকে ডাকা হয় নাই। তো তার রক্ত বমিটা হয়ে যায় আবার, এবং রক্তের আগের তুলনায় বেশি লাল। তো বমি করার পরে যখন আয়নার দিকে তিনি তাকান আসিফ সাহেব, তখন তিনি দেখেন আয়নায় বিভৎস চেহারায় রাকিব তার দিকে তাকিয়ে আছে আর বলছে, মরবি, তুইও মরবি। তো আসিফ ভাই যে পরিমাণ কষ্ট পেয়েছে, তুইও পাবি, তুইও মরবি, এই বলে আবারও উধাও হয়ে গেল। তো আসিফ ভাই ভয়ে ভয়ে সেখান থেকে বের হলেন, এবং ততক্ষণ ওই হুজুরের কাজ প্রায় শেষ। তো তিনি আসলে আসিফ ভাইকে একটা ফল দিয়ে বললেন এটা খেতে। তিনিও স্বাদ পাচ্ছে না ভেবে ফলটা খেয়ে নেয়। এরপর হুজুর বললেন যে আর কোনো সমস্যা হবে না, এই বলে তিনি চলে গেলেন। তিনিও দরজা লাগিয়ে শুয়ে পড়লেন। এমনিতেই তার অনেক দুর্বল লাগছিল নিজেকে। সকালে উঠে সবার আগে ইমাম সাহেবের সাথে তিনি দেখা করেন এবং তাকে ধন্যবাদ জানান। তো তিনি তাকে বলেন, কিসের হুজুর, কিসের লোক? তিনি তো তার বাসা চিনেনই না, তার বাসায় কোত্থেকে তিনি জানবেন? কাকে তিনি ঠিকানা পাঠিয়েছেন? তিনি তো কাউকে ঠিকানা দেন নাই। তিনি বাসা চিনেন না, তার কাকে আন্দাজে ঠিকানা দেবেন? আর তিনি জিজ্ঞেস করলেন যে তিনি যে তিলাওয়াত শুনেছে, ওটাকে তিলাওয়াত শুনেছে কিনা। তো তিনি বলেন, ওই লোক এসে তো সেই তিলাওয়াত বাইরে ফেলে দিয়েছে। ইমাম সাহেবের যখন শুনলেন তখন বললেন যে, মানে তিনি বুঝে গেলেন যে কি ঘটেছে, আসিফের সাথে কালকে রাত্রে কি ঘটেছে তা তিনি আন্দাজ করে ফেললেন। তিনি বললেন তার উপর কোনো জিন আসর করেছে। পরে তিনি বললেন যে ভালো কোনো কবিরাজের কাছে যেতে তিনি এইসব ব্যাপারে জড়াতে চান না, ইমাম সাহেব বলছেন। তো সেদিনই তিনি ইমাম সাহেবের কথা শুনে গ্রামে চলে যায়। সেখানে গিয়ে দেখেন আরেকটা ঘটনা। তার আম্মা বলছেন যে তিনি নাকি আরো প্রায় 7 দিন আগে বাড়িতে এসেছে। তো তার নাক হাত মুখ ধুয়ে শুকিয়ে একেবারে শক্ত শূন্য হয়ে গেছে। তার আম্মা মনে করছিলেন যে হয়তো পড়াশোনার চাপে এমন হয়েছে, তাই একটু মন ভালো করার জন্য তিনি গ্রামে এসছে। তা আসলে কিন্তু তা না। তিনি আরো বললেন যে এবার তিনি কেমন যেন হয়ে গেছে। তো কেমন বলতে বলতে তিনি বললেন যে তিনি আগের প্রতিবার এসে যেমন নামাজ কালাম পড়তেন, কোরআন পড়তেন, এবার এরকম কিছুই হয়নি, এসব কিছুই করেনি। এমনকি তিনি নাকি এবার এসে আজানের শব্দ সহ্য করতে পারছিলেন না। মানে আসিফ ভাই আজান দিলেই নাকি পাগলের মতো শুরু করতেন। আবারও যেই রুমে থাকতেন সেই রুম নাকি সবসময় অসম্ভব ঠান্ডা থাকতো। তো তিনি নাকি সারাদিন বাড়ির সামনে নিম গাছের নিচে বসে থাকতো এবং আরবিতে কি বিড়বিড় করতো, শুধু বিড়বিড় করতো। তো তার আম্মা ডাক দিলে নাকি অনেক রাগ দেখাতো। তিনি কোনো খাওয়া দাওয়া একদমই করতেন না। সারাদিন শুধু নিম গাছটার তলায় ছায়ার মধ্যে বসে থাকতেন। আর সন্ধ্যা হলেই কোথায় যেন বের হয়ে তিনি অনেক রাত করে বাড়ি ফিরতেন। একদিন দুপুরবেলা একজন মুরব্বী তাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তো তার রুমের দিকে প্রায় ঘন্টাখানেক এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। এইটা আবার তার আম্মা দেখে ফেলে।
এবং তার আম্মার দেখে ব্যাপারটা সন্দেহ মনে হয়। তিনি তার আব্বাকে বলেন যে এই লোকটা তো এরকমভাবে তাকিয়ে আছে, তুমি যদি জিজ্ঞেস করো। তো তার আব্বা গিয়ে লোকটাকে জিজ্ঞেস করতে তিনি বললেন যে এই ঘরে শয়তানের বাস আছে, সে খুব শীঘ্রই তোমাদের ক্ষতি করবে, বাঁচতে চাইলে এই ঘর থেকে বের হয়ে যাও, একে এর ঘর থেকে বের করো। তো আব্বা তার কথা শুনে লোকটাকে নিছক পাগল বলে তাকে আসলে মোটামুটি তাড়িয়ে দিতে চায়, এবং লোকটি আবারও বলে তোদের আমার দরকার পড়তে পারে, সবসময় পুরাতন মসজিদের পেছনে থাকি, ওখানে গেলে আমাকে পেয়ে যাবি। এই বলে লোকটা চলে যায়। এবং তাদের এলাকায় একটা মসজিদ আছে, এটা নাকি অনেক বছর আগের, এবং এটা নাকি মাটির নিচ থেকে একাই উঠে এসেছিল, আর এখনো কোনো কিছু মানত করলে নাকি সেখানে পূরণ হয়। তো যাই হোক, আমার কাছে এই কথাগুলো শোনার পর আমি যেন আকাশ থেকে পড়লাম। তো উনি এরকম ভাবে যে আমি আকাশ থেকে পড়লাম, এবং তার আম্মাকে একবার প্রথম থেকে সবকিছু তিনি খুলে বললেন। এইসব শুনে তার মা একদম একদম ট্রমাটাইজড হয়ে যায়, হাওমা করে কাঁদতে থাকে, আর বলেন যে এতদিন তাহলে তারা কিসের সাথে ছিল। সো এইসব কথা শুনে তার আব্বা আর চাচা ওই লোকটাকে খুঁজতে বের হয়। তো তাকে তাদের বাড়িতে নিয়ে আসা হয়। তো তিনি যখন আসেন তাদের বাড়িতে, তাদের সামনে বসানো হয় এবং তাকে বসানো হয়, এবং প্রথম থেকে সব কিছু তিনি বলেন। তো সব কিছু শোনার পর উনি চোখ বন্ধ করে কি যেন পড়ার পরে তার মাথায় তিনি হাত রাখেন। এরপর সব কিছু বলতে শুরু করলেন যেন কেন হচ্ছে এসব তার সাথে। তো মোটামুটি এমন কিছু অবাস্তব কথা তিনি বলেন যা অনেককেই অপ্রস্তুত করে দেয়। তিনি বলেন যে তোর উপর তোর বন্ধু রাকিবের কালো জাদু আছে, সে তোকে জিনের কাছে বলি দিয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে তুই নিজেই তোর বন্ধুকে কালো জাদু করতে সাহায্য করেছিস তোর রক্ত আর টাকা দিয়ে। তো তার কথা আসলে ওনার বিশ্বাস হচ্ছিল না। তো তিনি আগে জিজ্ঞেস করলো যে সে কেন, মানে আসিফ সাহেব জিজ্ঞেস করলেন কেন আমার উপরে কালো জাদু করবে, আমি তার কি ক্ষতি করেছি। উত্তরে লোকটি বলে যে মানুষ বড় অদ্ভুত প্রাণী রে ভাই, এরা একজন অন্যজনের ক্ষতি করতে দ্বিতীয়বার ভেবে দেখে না কোনোদিন, নিজের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে। তোর বন্ধু রাকিব তার জীবনে খুশি ছিল না, সে সবসময় তোর সাফল্য দেখে জ্বলতো, সবসময় চাইতো তোর মতো হতে, সে চাইতো তোর সব কিছু। একসময় তোর সাফল্য দেখে আর সহ্য করতে না পেরে কালো জাদুর আশ্রয় নেয় এবং তোকে জিনদের উদ্দেশ্যে বলে দিয়ে দেয়। কিন্তু তুই খোদাবিরু হয় সেই জিন তোর কোনো ক্ষতি করতে পারেনি। ফলে সে রেগে গিয়ে তোর বন্ধু আর সেই কবিরাজকে মেরে ফেলেছে যে তোর উপর কালো জাদু করেছিল। সে তাদের মেরে তোর বন্ধুর বেশে তোর সাথে বেশ কিছুদিন ছিল। সে সবসময় দেখেছে যে তুই কখন অপবিত্র থাকিস, সেই সময় সুযোগের অপেক্ষায় থাকতো সে। আর তুই যখন বাইরে থাকতি, ওর সাথে কথা বলতি, তখন তুই বাদে আর কেউ তাকে আসলে দেখতে পেত না। এজন্য তোকে সবাই মানসিক ডাক্তার দেখাতে বলেছিল, কারণ তোর এই মুভমেন্টগুলো তো সবাই একটু সুন্দর চোখে দেখছিল, আর রুমে তুইও সবসময় একাই ছিলি। তো যাই হোক, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করলে চলবে না। এখন যত দ্রুত সম্ভব তোর চিকিৎসা করতে হবে। এই বলে তিনি তার আব্বুকে বললেন যে 2টা লাল রঙের 2টা খাসি, 4টা মোরগের ব্যবস্থা করতে হবে। তো তার আব্বা পরের দিন এসব ব্যবস্থা করে। পরের দিন উনি আসার সময় সাথে করে একটা কালো বিড়াল নিয়ে আসে এবং আরও কিছু মোমবাতি নিয়ে আসেন। তার উপর রুকিয়া করা শুরু হয় তার উপর। তিনি সর্বপ্রথম বাসায় এসে সেই বিড়ালটাকে ছেড়ে দেন। তো বিড়ালটা সারা বাড়ি ঘুরে মোট 19টি জায়গা শনাক্ত করে, যেখানে ছিল 3টা দরজা আর 4টা জানালা। পরে কার্পেন্টারকে ডেকে সেগুলো খোলা হয় এবং সেখান থেকে বেশ কিছু তাবিজ বের করে নিয়ে আসা হয়, যেগুলোতে আরবি ভাষায় বেশ কিছু জিনিস লেখা ছিল। আরবি বললে ভুল হবে, মূলত আরবি লেখা ছিল কিন্তু উল্টোভাবে। আর তিনি সারা বাড়ি থেকে মোট 35টা তাবিজ বের করেন। পরে আব্বাকে বলেন যে এগুলো ঘরের উঠোনে পুড়িয়ে ফেলতে হবে, আর সেই ছাগল আর মোরগ আশপাশের কোনো এতিমখানায় দান করে আসতে। আব্বাও তার কথা মতো সবকিছু করে। এরপর তিনি ওই আসিফ সাহেবকে নিয়ে একটা রুমের ভেতরে যান এবং সব মহিলাদেরকে বাইরে বেরিয়ে যেতে বলেন। তো তাকে একটা রুমে নিয়ে বসানো শুরু হয় এবং শুরু করলেন রুকায়ার মূল কাজ। যখন তিনি এই কাজগুলো করছিলেন তখন আসিফ সাহেব অজ্ঞান ছিলেন, তাই বাকি কাহিনীগুলো তার আব্বা তাকে বলেছিল। তো তিনি যখন অজ্ঞান হয়ে যায়, তারপর তিনি তার উপর সেই জিনটা হাজির করেন। তার সাথে লম্বা একটা সময় অনেকক্ষণ কথা বলা হয় যে সে কে কোত্থেকে এসছে। সবশেষে তিনি যখন বলেন যে তাকে ছেড়ে দেওয়ার জন্য, তখন সেই জিন নানাভাবে তাকে আঘাত দিতে শুরু করে। পরে সেই লোকটা তার শক্তির সাহায্যে জিনটাকে কাবু করে একটা বোতলে ভরেন এবং মাথায় বেশ কিছু মাটি লাগিয়ে তার উপর কিছু পানি ছিটিয়ে দেন। এরপর নাকি 3 দিন তার জ্ঞান একদমই ছিল না। জ্ঞান ফেরার পরে তাকে বেশ কিছু আমল শিখিয়ে দেওয়া হয় আর বলা হয় যে কোনোদিন যেন নামাজ না ছাড়া হয় এবং সবসময় আল্লাহর উপর যেন ভরসা রাখা হয়। এরপর থেকে
তিনি আর সমস্যার সম্মুখীন হয়নি এবং আজও রাকিবের সেই চেহারাটা তিনি দেখতে পান। আসলে কি তিনি ঠিকই বলেছিলেন, মানুষ অনেক অদ্ভুত প্রাণী যার মন বোঝা অনেক কঠিন। এই ঘটনার পর থেকে তিনি আর কারোর পর তেমন একটা বিশ্বাস করতে পারে না। রাকিবের জন্য মায়া হয়, কিন্তু এগুলো সে কেনই বা করতে গেল। তিনি এটাও বলেছেন যে তার বাবা গত 22/5/2022 তারিখে মৃত্যুবরণ করেছেন। তার বাবা একজন সহজ সরল মানুষ ছিল, নামাজি মানুষ ছিলেন। তার বাবার জন্য, আসিফ সাহেবের বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ধন্যবাদ আসিফ ভাই আপনার ঘটনার জন্য। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।